আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমাদের অনেক দিন পরে মেডিকেল আর্ট ড্রিমে কিন্তু জিকে ক্লাস শুরু হলো। তোমরা এর আগে আমার জিকে ক্লাস কে কে করেছে একটু কমেন্ট করে জানাও দ্রুত। আমরা এখনই ক্লাস শুরু করে দিব এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে ক্লাসটা পৌঁছায় দেওয়ার জন্য তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করতে পারো। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে আজকে ওভারঅল বলতে পারো জিকের অনেকখানি আইডিয়াই তোমাদের দিয়ে দিব। বাংলাদেশে যে 5 মার্ক বা 6 মার্ক বলো, সেখানে অর্ধেক মার্ক আজকের ক্লাস থেকে পাবা, এটা একটা গ্যারান্টি আছে। এটা একটা গ্যারান্টি আমি তোমাদের ক্লাসে দিতে পারতেছি। অর্থাৎ আমরা আজকে যতগুলো টপিক দিতেছি, এই টপিকগুলো থেকেই বাংলাদেশের অর্ধেকের উপরে টপিক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমরা সবাই ক্লাসে জয়েন করো দ্রুত। আর কে কে আমার আগে জিকে ক্লাস করেছো, অলরেডি বায়োলজি ক্লাস করেছো অনেকে, তোমাদের বায়োলজি রিভিউ দেখে আমি আসলে মুগ্ধ, কি তার চাইতেও বেশি ভাল লাগছে আমার। অনেকেই বলছো যে তোমাদের নাকি বায়োলজি পড়তে ভাল লাগতো না। আমার কোর্সেশন ক্লাসটা করার পরে তোমাদের বায়োলজি পড়ার প্রতি ইচ্ছে জাগছে এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইচ্ছে জাগছে। এইটা আসলে আমার জন্য জীবনের অনেক বড় পাওয়া। তোমাদের যে আমি বায়োলজির প্রতি ভালোবাসা সেটি করতে পারছি। তোমরা কিন্তু মেডিকেল আর্ট ড্রিমের ইউটিউব চ্যানেলে বায়োলজি সব ক্লাস পাবা এবং মেডিকেল আর্ট ড্রিমে যারা তোমরা বায়োলজি নিয়ে রিভিউ দিয়েছো তাদের গিফট দেওয়ার কথা ছিল। আমরা সবগুলো গিফট একসাথে দিব, কারণ আমাদের জিকে ইংলিশের উইক চলে আসছে। তো ভাবলাম যে জিকে ইংলিশের এই সপ্তাহতেও তোমরা রিভিউ দিবা, যারা ক্লাস করতেছো সুন্দর করে মেডিকেল আর্ট ড্রিমে। ক্লাস কীরকম লাগবে, যদি ভালো লাগে তাহলে রিভিউ দিবা এবং সেই রিভিউদের মধ্যে থেকে আমরা এই জিকে ইংলিশ সপ্তাহ থেকেও 10 বা 15 জনকে নিব এবং আগের সপ্তাহে তোমরা 10 বা 15 জন আসো হয়ে দেবা। টোটাল আমরা 20 থেকে 25 জনকে আমরা জিকে ইংলিশের সেটটা গিফট করবো, বুঝছো? তো আমাদের তোমরা দ্রুত জয়েন করে ফেলো। আচ্ছা, ক্লাসে জয়েন করো। এর আগে কে কে আমার জিকে ক্লাস করছো একটু বলো আমাকে, দেখি তোমরা কে কে এর আগে জিকে ক্লাস করছো। ভাবো যে আফসানা আপু মানে খালি বায়োলজিই পড়ায়, জিকেও কিন্তু পড়াই আমি। আচ্ছা, সবাই দ্রুত জয়েন করো। আমার এই যে ফোন থেকে শেয়ার দেওয়া যাচ্ছে না, এই জন্য আমি শেয়ার করতে পারতেছি না। তোমরা একটু শেয়ার করে দাও তাহলে, মেডিকেল আর্ট ড্রিম গ্রুপেও শেয়ার করো। ওকে, তাহলে শুরু করতে যাচ্ছি আফসানাপুর জিকে ক্লাস। আমাদের জিকে ইংলিশের একটা সপ্তাহ চলতেছে। আসলে আগামীকালকে আমি তোমাদের ইংলিশ ক্লাসও নিব। তোমরা অনেকেই বলো যে আফসানাপু সবই পড়ায়, আসলে পড়াইতে গেলে না সবই ভালো লাগে পড়াইতে। মানে যারা পড়ায়, আসলে যে সকল টিচাররা পড়ায় আর সত্যিকার অর্থে পড়াইতে ভালোবাসে, তারা দেখবা যে কোনো সাবজেক্টই পড়াইতে পারে। এবং তোমাকে যদি তুমি চান্স পাওয়ার পরে তোমাকে যদি জিজ্ঞাসা করি যে তুমি আমাদের মেডিকেল আর্ট টিচার হতে চাও, তুমি কোন সাবজেক্ট পড়াইতে চাও, তুমি কনফিউশনে ভুগবা, বলবা যে আপু আমি তো সবই পড়াইতে পারবো। এমন অবস্থা আমারও মনে হয় যে আমি সবই পড়াইতে পারবো, এই জন্য সবই পড়াইতে আসি। তোমরাও ক্লাস চাও, তবে আমাদের টিচার প্যানেল কিন্তু অনেক স্ট্রং। তোমাদের সাবিয়া আপু কিন্তু ইংলিশ ক্লাস নিবে কিছুদিন পরে। সাবিয়া আপু কিন্তু সারা বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 7ম স্থান অধিকার করছিল। এত ট্যালেন্ট একটা মানুষের ক্লাস তোমরা পাবা। ইংলিশের ভোকাবুলারি দায়িত্ব সাবিয়া আপু নিয়েছে, গ্রামার সাইডটা আমি দেখতেছি, এবং আমাদের আরও বাকি টিচার সবাই ডেডিকেটেড তোমাদের জন্য। তোমাদের ডেডিকেশনটা দরকার শুধু। আচ্ছা, তোমাদের ডেডিকেশনটা শুধু দরকার। আমাদের কথা বুঝে যাচ্ছে স্পষ্ট, সব কিছু ক্লিয়ার আছে, ভয়েস সাউন্ড ক্লিয়ার, সব কিছু বাচ্চারা একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, কে কে আসো? আমাদের এখানে অনেকেই আসো। আমি ক্লাস শুরু করব, তোমাদের সাথে গল্পও করব, ক্লাসও করব। জিকে তো গল্প করার বিষয়। বা আফিয়ারা বাঁধন বলেছ, আপু করেছিলাম ইন্টার ফার্স্ট ইয়ারে। বাঁধন তোমাকে মিস করছি, কতদিন না তোমাকে আমরা মিস করছি। আরিফুল বলতেছিল তোমার কথা যে তুমি কেন হারাই যাচ্ছ। তুমি কিন্তু আমাদের ডাক্তার যখন শিক্ষক প্রোগ্রামের চ্যাম্পিয়ন, এটা কিন্তু আমার মাথায় রাখা লাগবে বাঁধন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ক্লাস শুরু করে দেই। আমাদের প্রথমেই আমরা কি আছে দেখি তো। আমাদের প্রথমেই ওকে এই সেটা নিয়ে ওকে। আচ্ছা, প্রথমে আমরা কি নিয়ে পড়বো দেখো তো, বাংলাদেশ পরিচিতি। বাংলাদেশের ম্যাপটা একটু ভালো করে দেখো বাচ্চারা। ছোটবেলা থেকে বাংলাদেশের ম্যাপ আঁকতে আঁকতে বাংলাদেশের ম্যাপের প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে একদম। বাংলাদেশ কিন্তু পৃথিবীর বদ্বীপ। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের নাম কি কমেন্ট করে জানাও বাচ্চারা। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে এই বাংলাদেশ। দেখো দেখতে কিন্তু বয়ের মতো লাগতেছে না, ব আকৃতির না, দেখতে কিন্তু বর মতো লাগতেছে, বয়ের মতো লাগতেছে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের নাম হচ্ছে বাংলাদেশ। সাউন্ড কম, কি বলে সাউন্ড কম? আচ্ছা সাউন্ড ঠিক আছে, আমি অনেক চিল্লাই বলতেছি, যদিও মাইক্রোফোনটা একটু নিচে, আরও উপরে উঠাইতে পারবো তোমরা চাইলে। সাউন্ড কম বাচ্চারা, তাহলে মাইক্রোফোন উপরে উঠাই দিই আরও, দাঁড়াও। বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের নাম কি বাচ্চারা, তাড়াতাড়ি বলো। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের নাম কি? এমনি তো আমি নাকি চিল্লাই অনেক, তোমরা বলো, এই জন্য আমি একটু আস্তে কথা বলার ট্রাই করতেছিলাম, কিন্তু আস্তে কথা বললে তো তোমরা যাবা ঝিমায়া। এখন দেখো তো ঠিক আছে কিনা, এখন ঠিক আছে, এখন ভয়েস ঠিক আছে? ওকে, এখন ঠিক আছে।
এরপর দেখো মানচিত্র, অনেক সুন্দর না মানচিত্রটা দেখতে। পাজেল গেম খেলতে পারো তোমরা, ছোট বাচ্চাদের জন্য পাজেলের একটা আমি দেখছিলাম যে মানচিত্রের, সেখান থেকে কোথায় কোনটা ছোটবেলা থেকেই জানা উচিত, কোনটা উত্তরাঞ্চল, কোনটা দক্ষিণাঞ্চল, কোনটা পূর্বাঞ্চল, কোনটা পশ্চিমাঞ্চল, সব কিছু। বাংলাদেশের মানচিত্রটা খুবই ছোট, আমরা একটা ছোট্ট দেশের মানুষ এবং আমাদের দেশে অনেক বেশি জনসংখ্যা, এই জন্য আমাদের আসলে আলোচনায় থাকি আমরা খুব বেশি। দেখো এই দিকটাতে হচ্ছে উত্তরবঙ্গ, এই দিকটা কি উত্তরবঙ্গের কারা আসো কমেন্ট করো, তোমাদের নিয়ে এখন ভালো ভালো কথা বলবো। উত্তরবঙ্গের মানুষদের মতো এত সহজ সরল ভালো মানুষ আমি দুনিয়াতেই দেখি নাই। উত্তরবঙ্গের মানুষ তোমরা কারা আসো কমেন্ট করো তো। উত্তরবঙ্গের মানুষরা অনেক সহজ সরল হয়, উত্তরবঙ্গের ট্যালেন্ট হয়, সহজ সরল হয়। তবে উত্তরবঙ্গের মানুষদের আমরা একটা পচা কথা বলি, বলি যে মফিস। কেন বলি বলো তো? কারণ বলি তারা অনেক সহজ সরল, বুঝছো? আসলে উত্তরবঙ্গের মানুষ মফিস না, তারা অনেক ভদ্র, অনেক ডিসেন্ট, অনেক বিনয়ী। এই জন্য এখন আমরা তাদেরকে ওই কথাটা বলি, ওটা বলা উচিত, এখন থেকে এটা আর কেউ বলবা না। দেখো উত্তরবঙ্গে হচ্ছে আমাদের পঞ্চগড়, পঞ্চগড় একদম উপরে, তাই না? তাহলে উত্তরবঙ্গের সবচেয়ে উপরের জেলা কোনটা যদি বলা হয়, তাহলে বাচ্চারা উত্তরবঙ্গের সবচেয়ে উপরের জেলা কিন্তু পঞ্চগড়। উত্তরবঙ্গের সবচেয়ে উপরের জেলা হচ্ছে পঞ্চগড়, পঞ্চগড়। ওকে, তারপরে এদিকে আরো আছে ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর। দিনাজপুরটা ইম্পর্টেন্ট জায়গা, মার্ক করতে পারো। লালমনিরহাটের কথাটা ইম্পর্টেন্ট, এবং রংপুর, রংপুরের মানুষ হচ্ছে উত্তরবঙ্গে থাকে, ম্যাক্সিমাম রংপুরিয়ারা হচ্ছে উত্তরবঙ্গে থাকে। তার পাশেই হচ্ছে কুড়িগ্রাম, তাহলে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, এগুলা নীলফামারী, এগুলো এক সময় না তোমার ছিটমহলের আন্ডারে ছিল, বুঝছো? এখানে প্রচুর পরিমাণে ছিটমহল ছিল। লাল, নীল, পঞ্চকুড়ি এভাবে দিয়ে মনে রাখতাম, লাল দিয়ে লালমনিরহাট, নীল দিয়ে নীলফামারী, কুড়ি দিয়ে কুড়িগ্রাম। এটা হচ্ছে তোমার রংপুর এলাকা, উত্তরবঙ্গের এলাকা। তো উত্তরবঙ্গের সাইডটা মনে আছে তোমাদের, তাই না? উত্তরবঙ্গে থেকে আমরা এখন টাং করে দক্ষিণবঙ্গে চলে যাব। আমি বাংলাদেশের যত স্মার্ট মানুষ এবং একটু চালাক চতুর মানুষ দেখছি, তারা সবাই হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ, যারা ক্যারিয়ার সচেতন, যারা একটু স্মার্ট, একটু নতুন নতুন আইডিয়া যাদের মাথায় একটু আসে, মানে খুব বেশি সহজ সরল না, বুঝছো? দক্ষিণবঙ্গের মানুষ সহজ সরল না। তো দক্ষিণবঙ্গে কারা আছে চলো একটু আমরা মার্ক করি। হ্যাঁ, দক্ষিণ দিকে চলে আসলে আসলে এদিকে বরিশালটা সহই বলতে পারি আমরা, এই দিকটাতে একদম। দেখো এই জায়গাতে কারা আছে, চট্টগ্রাম, চট্টগ্রামের মানুষ অনেক চালাক চতুর, ট্যালেন্ট, ক্যারিয়ার সচেতন। নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, এগুলাকে কিন্তু সবাই মার্ক করে। কেন মার্ক করে? তোমার অনেক চালাক মানুষের এইদিকে, সাথে বরিশালটাও নিতে পারো। তো এই সাইডটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের মানুষ তাহলে কিরকম? ট্যালেন্ট, চালাক, ক্যারিয়ার সচেতন, এবং তারা অনেক দ্রুত তাদের অনেক ভালো কিছু করতে পারে লাইফে। এইদিকে দেখো তাহলে চট্টগ্রাম, এটা হচ্ছে দক্ষিণবঙ্গ। কক্সবাজার, বান্দরবন, আমি কিন্তু উত্তরবঙ্গকে ভালো বলছি। এরপরে আসে এইদিকে কারা আছে, এইদিকে আছে সিলটি। সিলটিরা সব হচ্ছে লন্ডনে চলে যায়, বুঝছো? লন্ডনে চলে যায়, ফুরিদের বিয়ে দেয় এবং লন্ডনে পাঠায় দেয়। সিলেটে হচ্ছে সব লন্ডনই। লন্ডনে কারা আসো? সিলেট হচ্ছে রিচ, বুঝছো? বাংলাদেশের লন্ডন বলা হয় সিলেটকে। সিলেটের মানুষজন বাঙালিদের পাত্তা দেয় না, ধরো বিয়ে সাদের প্রপোজাল হইলে লন্ডনে ছাড়া কথাই বলতে চায় না সিলেটিরা, এই ভাব তাদের। দেখো তাহলে লন্ডনী অঞ্চল কোনটা? এই সিলেট। সিলেট কিন্তু আমাদের একদম এই কর্নারটাতে আছে। আচ্ছা, আমরা উত্তরবঙ্গ পড়লাম, দক্ষিণবঙ্গ পড়লাম, পূর্ববঙ্গ, পূর্ববঙ্গের দিকে যাব, পশ্চিমবঙ্গটা দেখে আসি। পশ্চিমবঙ্গের এই দিকটাতে না, এই যে দেখো এই জায়গায় তোমার এই যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, তারপরে তোমার চাঁপাইনবাবগঞ্জ, এই টাইপের অঞ্চলগুলো আসলে পশ্চিমবঙ্গের। আর উত্তরবঙ্গের নিচ দিয়ে রাজশাহীটা, রাজশাহীটা উত্তরবঙ্গেই বলা যায়। হ্যাঁ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের মানুষ শিক্ষিত অনেক। জয়পুরহাট, নওগাঁ, এই এলাকার মানুষগুলো না অনেক শিক্ষিত, মানে এই এলাকার মানুষগুলো আমাদের একদম নিরক্ষরমুক্ত জেলা যখন পড়বা তখন দেখবে এইখানকার ম্যাক্সিমাম জেলা চলে আসছে। তাহলে এটা হচ্ছে উত্তরবঙ্গ, তার নিচে হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের এদিকে তো বললামই, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল, এই এলাকাগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অঞ্চল। হ্যাঁ, আমরা দেখলাম তাহলে এদিকে হচ্ছে আমাদের পূর্ববঙ্গ। পূর্ববঙ্গ সিলেট আছে, এই এলাকাগুলো দেখতে পাচ্ছি। যাই হোক, এরপরে দেখো আমাদের ঢাকা। ঢাকা কিন্তু বাংলাদেশের সেন্টার, দেখো একদম সেন্টার। এই সেন্টারে আমরা আছি, ঢাকার মানুষ আমরা। এই সেন্টারের পাশেই হচ্ছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ আমাদের ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, তারপর হচ্ছে ফরিদপুর, মাদারীপুরও কাছাকাছি, ঢাকার কাছাকাছি, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জটা এই দিকটাতে। তারপর হচ্ছে গাজীপুর, মানে এই মাঝখানটা সেন্টার হচ্ছে ঢাকা। সবাই কি করতে চায়? এই সবাই, সারা বাংলাদেশের সবাই কোথায় আসতে চায় বলো তো বাচ্চারা? বাংলাদেশের সবাই চলে আসতে চায় কোথায়? সবাই চলে আসতে
আসতে চায় এই ঢাকাতে, এবং সবাই এসে ঢাকাতে কম্পন শুরু করে দিছে, ভূমিকম্পনের ভয় শুরু হয়ে গেছে ঢাকাতে। দেখো সারা বাংলাদেশের মানুষ ছুটতেছে কোথায় আসার জন্য, ঢাকা আসার জন্য। আচ্ছা ঢাকা বাংলাদেশের রাজধানী, ওকে মানচিত্র নিয়ে আমরা আবারও পড়বো, এরপরে পেজে চলে যাই কি আছে দেখার জন্য। বাংলাদেশের সীমান্তবর্তী স্থান একটু আগে আমি দেখাইছি যদিও, তারপরে এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে উত্তর দিক, এটা পশ্চিম দিক, এটা দক্ষিণ দিক, এটা হচ্ছে আমাদের পূর্ব দিক। ওকে চলো আমরা একটু এখানে দেখি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, একদম উপরের দিকে উত্তরের জেলার নাম পঞ্চগড়। দেখাইছি না তোমাদের উত্তরের জেলার নাম পঞ্চগড়? তো আমাদের এইভাবে পড়া লাগবে, উত্তরের জেলা, জেলার পরে থানা, থানার পরে স্থান, এভাবে পড়তে হবে। হ্যাঁ, তাহলে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, উত্তরের উপজেলা বা থানা হচ্ছে তেতুলিয়া, এবং স্থানের নাম হচ্ছে বাংলা বান্ধা বা জায়গির জোত, বাংলা বান্ধা অথবা জায়গির জোত। তুমি কি পড়বা? পাঁচটা তেঁতুল, পাঁচটা তেঁতুল বান্ধা, বান্ধা যায়, পাঁচটা তেঁতুল বান্ধা যায়। তাহলে পাঁচ দিয়ে হচ্ছে পঞ্চগড়, তেঁতুল দিয়ে তেতুলিয়া, বান্ধা দিয়ে বাংলা বান্ধা, যায় দিয়ে জায়গির জোত। তাহলে সর্ব উত্তরের জেলাগুলোর নাম, সর্ব উত্তরের জেলা, তারপরে উপজেলা, তারপরে স্থান, মানে একটা জেলা তো বড় জায়গা তাই না। তারপরে জেলার চাইতে ছোট কি উপজেলা, উপজেলার চাইতে ছোট কি স্থান না। তাহলে আমরা এভাবে মনে রাখবো পাঁচটা তেঁতুল বান্ধা যায়, পাঁচ দিয়ে পঞ্চগড়, তেঁতুল দিয়ে তেতুলিয়া, যায় দিয়ে হচ্ছে জায়গির জোত, পাঁচটা তেঁতুল বান্ধা যায়। উত্তরে চলে গেছি, উত্তরের পরে দক্ষিণে যাব, দক্ষিণের একদম দক্ষিণ দিকের জেলা নাম হচ্ছে কক্সবাজার। তোমাদের খালেদ ভাইয়ের বাসা হচ্ছে কক্সবাজার, বুঝছো? সবাই যখন কক্সবাজার যাবা খালেদ ভাইয়ের বাসায় যাবা বেড়াইতে, খালেদ ভাইয়ের বাসা হচ্ছে কক্সবাজার, কক্সবাজার, টেকনাফ এবং সেন্ট মার্টিন। তবে একদমই স্পেসিফিক ভাবে যদি সর্বদক্ষিণের স্থানের কথা বলে তাহলে কিন্তু সেরাদ্বীপ চলে আসবে। একদম স্পেসিফিক ভাবে সর্বদক্ষিণের স্থানের কথা বলে কি চলে আসবে, একদম স্পেসিফিক ভাবে সর্বদক্ষিণের স্থানের কথা বললে কিন্তু আমাদের একদম সেরাদ্বীপ চলে আসবে। তাহলে আমরা মনে রাখবো বাজারের টাকা ছেঁড়া, দেখো আমরা যখন বাজারে টাকা দেই তখন যত ছেঁড়া টাকা আছে সব কি করি, বের করে দিয়ে দেই। বাজারের টাকা ছেঁড়া যে চলে যাবে, বাজার করতে যায় টাকাগুলা, বাজারের টাকা ছেঁড়া, বাজার দিয়ে কক্সবাজার, টাকা দিয়ে টেকনাফ, ছেঁড়া দিয়ে সেরাদ্বীপ, ঠিক আছে? সেন্ট মার্টিনও মনে রাখা যায় সে দিয়ে। পূর্বের স্থানগুলো হচ্ছে জেলা হচ্ছে বান্দরবান, থানচি হচ্ছে থানা, আর আখাইঠং হচ্ছে স্থান। এটা মনে রাখতে পারো, বান্দর থানায় আসছে, বান্দর কোথায় আসছে, বান্দর থানায় আসছে, বান্দর দিয়ে বান্দরবান, থানায় দিয়ে থানচি, আসছে দিয়ে আখাইঠং। এরপরে দেখো সর্বপশ্চিমের স্থানের গুলোর নাম, সবচেয়ে জেলার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। সবচেয়ে জেলার নাম কি, পশ্চিমী জেলার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে হচ্ছে শিবগঞ্জ, এরপরে মনাকষা। এটা মনে রাখা যায় চাপা শিবের মনে, চাপা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ, শিব দিয়ে শিবগঞ্জ, মনে দিয়ে মনাকষা। তোমাদের কাছে আমার প্রশ্ন, সর্বদক্ষিণের স্থান নিচের কোনটি নয়? সর্বদক্ষিণের স্থান নিচের কোনটি নয়? আচ্ছা নয় না, নয় নিচের কোনটি দিয়ে দেয়। হ্যাঁ, সর্বদক্ষিণের স্থান নিচের কোনটি? বাংলা বান্ধা, ছেড়াদ্বীপ, আখাইঠং, মনাকষা। অ্যান্সার দাও, সর্বদক্ষিণের স্থান কোনটি? বাংলা বান্ধা, ছেড়াদ্বীপ, আখাইঠং, মনাকষা। সর্বদক্ষিণের স্থান কোনটি বলো তো? সর্বদক্ষিণের স্থান কোনটি? দ্রুত মনে রাখতে হবে বাচ্চারা, সর্বদক্ষিণের স্থান কোনটি? সর্বদক্ষিণ, নাফিসা বই পেয়ে যাবা আমাদের জিকে ইংলিশ কোর্সে ইনশাল্লাহ। আর তোমরা যারা এই বইগুলো পেতে চাও, মানে আমাদের গত এডিশনের অনেকগুলো বই আছে, সেই বইগুলো তো তোমাদের দিচ্ছি না, যারা কোর্সে পড়তে হবে তারা আপডেট বইটা পাবা। তবে আমাদের গত এডিশনের বইটাও তো ভালো, ওই বই থেকেই তো পড়াচ্ছি তাই না, আলটিমেটলি ওখানে হালকা একটু এডিট হয়, এইটাই, আর পার্থক্য তেমন কিছু নাই। তো তোমরা যদি গত এডিশনের বইটা পেতে চাও তাহলে তোমরা আজকের এই ক্লাস বা এই যে 4 দিন আমরা যা পড়াচ্ছি তোমরা কিন্তু রিভিউ দিতে পারো মেডিকেল আউটড্রিমে। রিভিউ দেওয়ার পরে আমরা বায়োলজি কোর্সেও দিয়েছি 10 জনকে, তাদেরটা এখনো পাঠানো হয় না, একসাথে পাঠিয়ে দিব, মানে এই সপ্তাহ বা বায়োলজি সবকিছু মিলে যে কজন পাও তোমরা গিফট সবাই একসাথে পেয়ে যাবা। তাহলে রিভিউ দিও। ওকে, এবার চলো আমরা তারপরে চলে যাই। বৃহত্তম ক্ষুদ্রতম আয়তনের জনসংখ্যা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন এখান থেকে আসছে, 2-3 বার এখান থেকে কোশ্চেন আসছে। বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম জেলাগুলোর নাম পড়বো আমরা। দেখো সবচেয়ে বৃহত্তম জেলা, সবচেয়ে বৃহত্তম বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম সবচেয়ে বৃহত্তম বিভাগ, বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলা যায়, বাণিজ্যিক রাজধানীও বলা যায়। চট্টগ্রাম হচ্ছে দ্বিতীয় রাজধানী, বাণিজ্যিক রাজধানী। তাহলে চট্টগ্রাম সবচেয়ে বৃহত্তম বিভাগ। সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগের নাম হচ্ছে ময়মনসিংহ। দেখো ময়মনসিংহের কয়টা নাম, কেউ বলে ময়মনসিংহ, কেউ বলে মাইমনসিংহ, কেউ বলে ময়মনসিংহ। এখন তোমরা কে ময়মনসিংহ বলো? তোমরা ময়মনসিংহ কারা আছে একটু কমেন্ট করো তো। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে ময়মনসিংহ,
ময়মনসিংহ এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ছোট বিভাগ। এই জায়গাটা কি বলো তো? এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ছোট বিভাগ, সবচেয়ে ছোট বিভাগ, সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ। যদি অপশনে ময়মনসিংহ না থাকে তাহলে সিলেট দিয়ে দিবা। সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ, যদি অপশনে ময়মনসিংহ না থাকে তাহলে কি দিয়ে দিবা? সিলেট দিয়ে দিবা। এটা কিন্তু আয়তনে, আয়তনে বৃহত্তম চট্টগ্রাম, আয়তনে ক্ষুদ্রতম ময়মনসিংহ। কিন্তু যদি বলে যে জনসংখ্যায় বৃহত্তম কোনটা বাচ্চারা, জনসংখ্যায় বৃহত্তম বিভাগ কোনটা? জনসংখ্যায় বৃহত্তম বিভাগ ঢাকা। কারণ সবাই কই আসতে চায়? সবাই ঢাকা আসতে চায়। ঢাকায় কোনো ফাঁকা নাই, একদম ভর্তি ঢাকা, সবাই ঢাকা চলে আসছে। তাহলে সবচেয়ে বড় জনসংখ্যায় যেটা, সেটা হচ্ছে ঢাকা। বিশেষ করে বরিশালেরা সবাই ঢাকা চলে আসছে, বুঝছো? বরিশালের সবাই ঢাকা। আমি একদম তোমার হচ্ছে বস্তি থেকে শুরু করে 10-20 তলা বিল্ডিং এর মালিক পর্যন্ত বরিশালের মালিক, বুঝছো? বরিশালের মানুষ। তার মানে বরিশালের মানুষ ঢাকা দিয়ে ভর্তি। তারা তাদের বরিশাল থাকতে চায় না, সবাই ঢাকা চলে আসছে, তাই বরিশালের জনসংখ্যা কমে গেছে। দেখো বরিশালের জনসংখ্যা একদম সবচেয়ে কম, তাহলে বরিশাল বিভাগের জনসংখ্যা সবচেয়ে কম, সবাই কই চলে আসছে? বরিশালের 40% 60% মানুষ ঢাকাতে চলে এসে ঢাকা একদম অবস্থা খারাপ করে ফেলছে। তাহলে ঢাকা সবচেয়ে জনসংখ্যায় বেশি আর বরিশাল সবচেয়ে জনসংখ্যায় কম। ঢাকা সবচেয়ে জনসংখ্যায় বেশি, বরিশালের মানুষ জনসংখ্যা ঢাকা সব চলে আসে ঢাকাতে, এই জন্য বরিশালের জনসংখ্যা সবচেয়ে কম। মনে থাকবে না? বরিশালেরা সবাই কই আসতে চায়? ঢাকা আসতে চায়। তারা অনেক ক্লেভার, অনেক চালাক, অনেক ক্যারিয়ার সচেতন, সব কিছু। বরিশালের মানুষ শেয়ার দাও আমার লাইভ, সবাই বরিশালে যারা আছে সবাই লাইভ শেয়ার দাও, যে বরিশালের মানুষ সব ঢাকা চলে আসছো, এখন আমাদের ক্লাস শেয়ার দাও। বরিশালের সবাই ঢাকা চলে এসে ঢাকার জনসংখ্যা বাড়াই দিছে, বরিশালের জনসংখ্যা কমে গেছে। এই দুইটা আসলে জানি জীবনে ভুল না হয়। এরপরে মেডিকেল ভর্তি কোশ্চেন এটা আসছে পরীক্ষাতে, যে সবচেয়ে বৃহত্তম জেলার নাম কি? আয়তনে সবচেয়ে বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি। রাঙামাটি অনেক বড় একটা জেলা, পার্বত্য এলাকা। আয়তনে সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে, আয়তনে সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে রাঙামাটি। আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা, সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ। মেহেরপুর, নারায়ণগঞ্জ অপশনে না থাকলে অ্যান্সার কিন্তু মেহেরপুর হতে পারে। অপশন নারায়ণগঞ্জ না থাকলে অ্যান্সার মেহেরপুর হতে পারে। এইটা ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন, 2-3 বার আসে এই কোশ্চেনটাই ঘুরাই পেঁচা। এরপরে জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে ঢাকা, অবশ্যই ঢাকা জেলা হিসেবেও বৃহত্তম, বিভাগ হিসেবেও বৃহত্তম। কিন্তু বান্দরবন জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা। বান্দরবন জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম জেলা। মনে রাখবা যে বান্দরবানে বান্দর আছে, মানুষ নাই, এই জন্য বান্দরবান জেলাতে জনসংখ্যা ক্ষুদ্রতম। বান্দরবনে বান্দর আছে, মানুষ নাই, এই জন্য মনে রাখবো আমরা বান্দরবনে মানুষ কম। ঠিক আছে? যদি বান্দরবান এটা অন্য নাম, ওই অর্থে না, কিন্তু আমরা এভাবে মনে রাখার জন্য ইউজ করব। উপজেলা, উপজেলা, উপজেলা হচ্ছে বৃহত্তম আয়তনে, এটা হচ্ছে শ্যামনগর। ক্ষুদ্রতম আয়তনে বন্দর থানা, এবং জনসংখ্যায় বৃহত্তম গাজীপুর সদর, জনসংখ্যায় ক্ষুদ্রতম থানচি। এটা সিরিয়ালি মনে রাখতে হলে তুমি এমনি মনে রাখতে পারো, সব গাথা। স দিয়ে শ্যামনগর, ব দিয়ে বন্দর থানা, গা দিয়ে গাজীপুর, থা দিয়ে থানচি, ব্যাস এইটুকু শেষ। থানার ক্ষেত্রে, থানার ক্ষেত্রে বৃহত্তম হচ্ছে শ্যামনগর। থানার ক্ষেত্রে বৃহত্তম কোনটা বলো তো? বৃহত্তম থানা হচ্ছে শ্যামনগর। ক্ষুদ্রতম থানা আয়তনে কোতোয়ালি বা উয়ারি, এই যে আমাদের কাছেই, ঢাকারই কাছে কোতোয়ালি উয়ারি। এবং এই জায়গায় একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের থানার মধ্যে জনসংখ্যা বৃহত্তম গাজীপুর সদর, ওকে, কিন্তু এই যে বিমানবন্দর থানা, দেখো বিমানবন্দর থানা জনসংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম। কেন? কারণ সেই এলাকা দিয়ে বিমান উড়ে, যে এলাকা দিয়ে বিমান উড়ে সে এলাকাতে মানুষ থাকা উচিত না, বুঝছো? তাই দেখবা বিমানবন্দরের আশেপাশে বিল্ডিংগুলো অনেক ছোট ছোট হাইটের। বিমানবন্দরে কখন 8 তলা 10 তলা 15 তলা বিল্ডিংয়ের পারমিশন দেওয়া হয় না, অনেক নিচু নিচু বিল্ডিং থাকে বিমানবন্দরের ওদিকে। এবং বিমানবন্দরের আশেপাশের এলাকা আসলে খালি থাকা দরকার। এবং অনেক দিন আগে, 10-15 বছর 20 বছর আগে বিমানবন্দরের আশেপাশে কিন্তু ফাঁকা ছিল, অনেক ফাঁকা ছিল, উত্তরার সাইডে অনেক খালি ছিল। এখন সেখানে যত বিল্ডিং উঠে গেছে, সবচেয়ে দামি এলাকা, পশ এলাকা হয়ে গেছে এখন উত্তরা, তাই না? কিন্তু আসলে কি করা উচিত ছিল? ওই সকল এলাকাগুলো খালি খালি রাখা দরকার ছিল। এই যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, যদি ফাঁকা ফাঁকা জায়গা থাকতো তাহলে কিন্তু সুন্দর করে প্লেন খালি জায়গায় পড়তে পারতো। ওইখানে স্কুল কলেজ সব কিছু দিয়ে ভরে গেছে, কিন্তু আসলে উচিত কি সেখানে জনসংখ্যা কম থাকার কথা। কেন? দেখো বিমানবন্দর এখনো, আমাদের বিমানবন্দর ঢাকা এখনো জনসংখ্যায় ক্ষুদ্রতম আছে, তবে ওই দিকটা খালি রাখাই ভালো, যেহেতু ওদিকে বিমানবন্দর।
তারপরে নাম সিটি কর্পোরেশন, এগুলো তুমি একবার একটু দেখতে পারো। আরেকটা ব্যাপার, জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন কুমিল্লা, এটা আসার মতো। হ্যাঁ, জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন বললে এটা হচ্ছে কুমিল্লা। তার মানে আমাদের ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আমরা উপরের দিকে পড়ে ফেলছি। তাহলে সবাই একটু আমাদের অ্যান্সার দাও তো। বিভাগ, সবচেয়ে জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগের নাম কি? জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগের নাম কি? দ্রুত বলো, জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগের নাম কি? জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগের নাম কি? একজন একটা আইডিয়া আছে, এসিএস এবং মড লাভার, এরা কি পেজ কি তোমরা যখন মন চায় খুলতে পারো? মানে ওরা যখন ইচ্ছা খুলতে পারে? ও অ্যানোনিমাস, আচ্ছা আচ্ছা, ওকে। জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগের নাম কি? জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগের নাম কি? দ্রুত বলো তো কমেন্ট করে বাচ্চারা, অনেক বেশি কমেন্ট করতে হবে। ক্লাসে যে কজন প্রেজেন্ট আসো সবাই দ্রুত বলো, জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগের নাম কি? জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগের নাম কি? তাড়াতাড়ি, জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগের নাম কি? জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল। সব বরিশালারা এখন পদ্মা ব্রিজ হওয়ার কারণে, পদ্মা সেতু হওয়ার কারণে আরো বেশি ঢাকায় চলে আসতেছে। আচ্ছা, এরপরে বলো জনসংখ্যা আয়তনে বৃহত্তম বিভাগের নাম কি? আয়তনে বৃহত্তম বিভাগের নাম কি? আয়তনে বৃহত্তম বিভাগের নাম কি? হ্যাঁ, পিডিএফ সবকিছু দিয়ে দেবো আমরা। আয়তনে বিভাগের নাম কি? আয়তনে বড় বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম। ওকে, এর পরের পেজে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের ভৌগোলিক উপনাম নিয়ে। অনেক মজার একটা টপিক বাচ্চারা, এটা সবাই ধৈর্য ধরে ক্লাসে থাকো, আজকে ক্লাসে অনেক কিছু শিখতে পারবা। সাগরদ্বীপ বা দ্বীপ জেলা, সাগরদ্বীপ বা দ্বীপ জেলা হচ্ছে ভোলা। ভোলার কারা আসো? দেখো, ভোলার মানুষ কেন যেন স্বীকার করতে চায় না, তারাও যে বরিশাল্লা। ভোলার মানুষদের যখন বলা হয় যে তুমি তো বরিশাল্লা, তাই না? বলে না, আমার বাড়ি ভোলা। আমার কিছু পরিচিত ফ্রেন্ড ছিল, ওদের আমি জিজ্ঞাসা করতাম ভোলা তো বরিশালেই, বলে না, আমার বাড়ি বরিশাল না, আমার বাড়ি ভোলা। তো ভোলার কারা আসো? এই আলা ভোলারা কারা আসো? একটু হাত তুলো তো। ভোলার কেউ আসো? আলা ভোলারা, তোমাদের এটাকে বলে দ্বীপ জেলা। ওখানে কিন্তু অনেকগুলো দ্বীপ আছে, দ্বীপ নিউটন, দ্বীপ আর চরকুকরি মুকরি, আরো অনেক কিছু আছে কিন্তু। তার মানে আমাদের সাগরদ্বীপ বা দ্বীপ জেলা হচ্ছে ভোলা। সাগরদ্বীপ বা দ্বীপ জেলার নাম কি? দ্রুত বলো, সাগরদ্বীপ বা দ্বীপ জেলার নাম কি? সাগরদ্বীপ বা দ্বীপ জেলার নাম হচ্ছে ভোলা। বাংলার শস্য ভান্ডার, বাংলার ভ্যানিস বরিশাল। বরিশালে অনেক শস্য হয়, বরিশালে বাংলার শস্য ভান্ডার, বাংলার ভ্যানিস বলা হয়। এই বরিশালের মানুষের হাত তুলো তাড়াতাড়ি, যখন যাদের এলাকা নিয়ে কথা হবে তখন কিন্তু তারা আমাকে সাপোর্ট দিতে হবে, বুঝছো? আমি সবার জন্য, আমি নিউট্রাল। এখন আমরা বরিশাল নিয়ে কথা বলতেছি। বরিশালকে বলা হয় বাংলার শস্য ভান্ডার, বাংলার ভ্যানিস, এবং একসময় বরিশালে সবচেয়ে শিক্ষার হারও বেশি ছিল। বরিশালের মানুষ সব ঢাকায় আসে, বরিশালের জনগণ সংখ্যাও কম কিন্তু। তাহলে বরিশালকে বলা হয় বাংলার ভ্যানিস বা বাংলার ভ্যানিস। যে মুই বরিশাল্লা, ফাতেমা বরিশাল্লা আসো। ওকে, বরিশাল্লাদের পাইতেছি, দেখছো? এই যে মুই ভোলাইয়া বলছো মিম, উম্মে হাবিবা মিম ভোলা। এই যে ভোলার মানুষজন পেয়ে গেছি, মিহি ভোলার, তারপরে ঈশা ভোলার, আরিয়া ভোলার, দেখছো? ভোলার মানুষ অনেক আছে। ভোলার মানুষ কমেন্ট করো, বরিশালের মানুষ কমেন্ট করো। শস্য ভান্ডার তোমাদের, বাংলার ভ্যানিস তোমাদের। এই বরিশালের সবাই ভালো ভালো চাল, তারপরে গম, আরো যা যা কিছু পারো ঢাকাতে পাঠিয়ে দিও, বুঝছো? এগুলো সব তোমাদের যেহেতু শস্য ভান্ডার। এবার আসো অনেক ইম্পর্টেন্ট একটা পড়া পড়বো। 360 আউলিয়ার দেশ, মানে আউলিয়া মানে যারা আল্লাহর ওলি টাইপের, আল্লাহর দিন প্রচারে বাংলাদেশে আসছিলেন তারা আর কি। তো 360 আউলিয়ার দেশ হচ্ছে সিলেট। 360 আউলিয়ার দেশ সিলেট। 360 আউলিয়ার দেশ সিলেট। 60 লিখতে কি লাগে বাচ্চারা? 60 লিখতে কি লাগে? পেট কাটা স লাগে। সিলেট লিখতে কি লাগে? স লাগে। তাহলে পেট কাটা স ইজ ইকুয়াল টু এই স। হ্যাঁ, পেট কাটা স ইজ ইকুয়াল টু মদিনাস্য। পেট কাটা স ইজ ইকুয়াল টু মদিনাস্য। তাহলে 360 আউলিয়ার দেশ বা 360 আউলিয়ার দেশ সিলেট। 360 আউলিয়ার দেশ কি বলো তো? 360 আউলিয়ার দেশ হচ্ছে সিলেট। 360 আউলিয়ার দেশ, এবং 12 আউলিয়ার দেশও আছে। 12 আউলিয়ার দেশ চট্টগ্রাম। তোমরা ভুল করো যে কোনটা 12 আউলিয়ার আর কোনটা 360 আউলিয়ার, এটা না পরীক্ষার হলে ভুলে যাও। তাই আমরা 12 আউলিয়ারটা এমনি মনে রাখতে পারবো, পরে মনে রাখবো, স্পেশালভাবে রাখার দরকার নাই। শুধু মনে রাখো 360, 60 লিখতে স লাগে, সিলেট লিখতে স লাগে। তাহলে 60 আর স, তাহলে 60 সিলেট। তাহলে সিলেট যদি 60 হয়ে যায়, 360 হয়ে যায়, তাহলে 12 আউলিয়ার দেশ এমনিতেই চট্টগ্রাম হবে। তাহলে 12 আউলিয়ার দেশ কোনটা? 12 আউলিয়ার দেশের মানুষজন আসো চট্টগ্রাম। এই চাটগাইয়া কারা আসো? একটু হাত তুলো তো। চাটগাইয়া, তোমরা গম আসো? এই চাটগাইয়ারা তোমরা কি গম আসো? গম থাকলে তাড়াতাড়ি বলো। চাটগাইয়ারা গম আসোনি? চাটগাইয়ারা তোমরা হচ্ছে 12 আউলিয়ার দেশ। চাটগাইয়ারা কি বলো তো? চাটগাইয়ারা হচ্ছে 12 আউলিয়ার দেশ। 12 আউলিয়ার দেশ হচ্ছে চাটগাইয়ারা, 12 আউলিয়ার দেশ। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়, বাণিজ্যিক রাজধানী বলা হয়, বাংলাদেশের সবচেয়ে আয়তনে সবচেয়ে বড় বিভাগ সব কিন্তু চট্টগ্রাম। খেয়াল করো, চট্টগ্রাম কিন্তু সেই হাইফাই এলাকা।
বাংলাদেশের প্রবেশদ্বার, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, 12 আউলিয়ার দেশ, বাংলাদেশের বড় বিভাগ, আয়তনে বড় বিভাগ, মানে চট্টগ্রামের জায়গা অনেক বড়, শান্তিতে থাকতে পারে চট্টগ্রামের মানুষজন, বা ঢাকার মতো এত ইজি বিজি না। তো চট্টগ্রাম হচ্ছে 12 আউলিয়ার দেশ, বাংলাদেশের প্রবেশদ্বার, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। একটা জিনিস খেয়াল করো, বাণিজ্যিক লিখতে ব লাগে, 12 আউলিয়ার দেশ ব লাগে, এভাবে মনে রাখা যায় ব দিয়ে রিলেটেড কিছু। চট্টগ্রাম। এরপরে আমরা চলে যাচ্ছি এখন চট্টগ্রাম থেকে কোথায় যাচ্ছি, উত্তরবঙ্গের প্রবেশদ্বারে প্রবেশ করব বাচ্চারা, বগুড়া। এই হৃদয় আমাকে বগুড়ার দই খাওয়া হয়েছিল, বুঝছো, বগুড়ার দই তো অনেক বিখ্যাত। তো তোমরা যদি কখনো চান্স পাওয়া যাও, সেলিব্রেশন প্রোগ্রাম বলো বা আমার সাথে দেখা করতে আসতে চাইলে বগুড়ার দই নিয়ে আসতে পারো। আমাদের একটা ছেলে কিন্তু টুইন ছিল গতবার, তাই না, ওরাও বগুড়া যে দই নিয়ে আসছিল, ক্লাসে বলছি বগুড়ার দই, কিন্তু তোমরা কিন্তু এই বোকামি করো না, চান্স পাওয়ার আগে দইটা নিয়ে আসার দরকার নাই, চান্স পাওয়ার পরে দই নিয়ে এসো। হ্যাঁ, তাহলে বগুড়ার দই। দেখো উত্তরবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে বগুড়া, উত্তরবঙ্গের প্রবেশদ্বারের নাম কি তাড়াতাড়ি, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে বগুড়া, উত্তরবঙ্গের প্রবেশদ্বারের নাম কি তাড়াতাড়ি বলো, উত্তরবঙ্গের প্রবেশদ্বারের নাম কি, উত্তরবঙ্গের প্রবেশদ্বারের নাম কি, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে বগুড়া। বাংলাদেশের পর্যটন রাজধানী, সবাই কোথায় ঘুরতে যাইতে চায়, সবাই কক্সবাজার ঘুরতে যাইতে চায়, আমার এই জীবনে এখনো যাওয়া হয় নাই কক্সবাজার, তো বাংলাদেশের পর্যটন রাজধানী বলে কক্সবাজারকে। বাংলাদেশের পর্যটন রাজধানী কোথায়, কক্সবাজার। বাংলাদেশের পর্যটন রাজধানী কোথায় তাড়াতাড়ি বলো, বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার। বাংলাদেশের কুয়েত সিটি, দেখো লন্ডন তো সিলেট, এখন কুয়েত কোনটা, কুয়েত হচ্ছে খুলনা। প্রশ্ন যদি এমনি করা হয় যে সিলেটকে যেহেতু লন্ডন সিটি বলা হয়, তাহলে বাংলাদেশের কুয়েত সিটি কোনটা, কুয়েত সিটি হচ্ছে খুলনা। কুয়েত সিটির নাম কি বাচ্চারা, খুলনা। কেন বলো তো, চিংড়ি চাষের জন্য বিখ্যাত হচ্ছে খুলনা, তাই খুলনাকে বলা হয় কুয়েত সিটি। চিংড়ি চাষের জন্য বিখ্যাত হচ্ছে খুলনা, তাই খুলনাকে বলা হয় কুয়েত সিটি। খুলনার মানুষজন আসো, তোমরা চিংড়ি চাষ বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিছো অনেক, তাই না, তাই সবাই ঢাকা মেডিকেল কলেজে বেশিরভাগ খুলনার মানুষ, সলিমুল্লাহ সব জায়গায় খুলনার পোলাপান সব চান্স পায়, এই বছর অনেক খুলনার স্টুডেন্ট চান্স পাইছে। তো খুলনার মানুষজন ডাক্তার হইতে চায় সবাই, কেন বুঝলাম না, চিংড়ি চাষ করে বিদেশে রপ্তানি করে বড় বড় বিজনেসম্যান হওয়া অনেক বেশি টাকা, ডাক্তারিতে টাকা নাই কিন্তু, বুঝছো। তাহলে খুলনা হচ্ছে চিংড়ি চাষের জন্য বিখ্যাত, তো এই জন্য খুলনাকে কুয়েত সিটি বলা হয়। খুলনাকে কি বলা হয়, এই যে আদ্রিয়ান মন অনেকক্ষণ পরে খুলনা বলতেছে, এতক্ষণ পরে পাইছি আপু, আমাদের খুলনা এতক্ষণ বলা হয় নাই, খুলনা হচ্ছে কুয়েত সিটি। এই যে আমাদের আর্থিক খুলনার, তারপরে হচ্ছে আমাদের আমাদের খুলনার মানুষজন এখন ক্লাস শেয়ার দিবে, এই খুলনার মানুষজন যারা ক্লাস শেয়ার দাও, তোমাদের খুলনা কিন্তু, খুলনার ভাষা অনেক সুন্দর করে কথা বলো তোমরা। তারপরে খুলনার মানুষজন খুলনাতে অনেক সুন্দর করে গরুর মাংস রান্না করতে পারে চুই চাল দিয়ে, এটা অনেক বিখ্যাত, আমি একবার খাইছিলাম। তারপরে তোমার হচ্ছে খুলনার মানুষজন অনেক ফ্রেন্ডলি, খুলনার মানুষজন অনেক ভালো ভালো মনের। খুলনা হচ্ছে চিংড়ি চাষের জন্য বিখ্যাত, কিন্তু খুলনার মানুষজন এখন ডাক্তারি পড়ার জন্য পাগল হয়ে গেছে, ঘরে ঘরে ডাক্তার। খুলনায় কি বলো তো, ঘরে ঘরে ডাক্তার। খুলনার মানুষ ক্লাস শেয়ার দিছো, খুলনার কে কে ক্লাস শেয়ার দিছো একটু কমেন্ট করলে দেখি তো, খুলনার মানুষের নাম পড়বে এখন। এই যে জেরি বলতেছে আমি খুলনা, এই নয়নানি বলতেছে আমি খুলনা, রুবাইয়া বলতেছে আমার কাকার বাড়ি খুলনা। তোমার কাকা তাইলে তোর এই সেই লেভেলের, তাই না, কারণ খুলনার মানুষ হয় ডাক্তার হবে না চিংড়ি চাষ করবে, দুইটার একটা। আচ্ছা যাই হোক, এরপরে আমরা হিমালয়ের কন্যা পঞ্চগড়, হিমালয়ের কন্যা, কারণ পঞ্চগড়ের আশপাশে নেপালের একটা ভাব আছে, বুঝছো, উত্তরবঙ্গের ওই দিকটাতে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে, হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে। পঞ্চগড়ের মানুষ আসো, পঞ্চগড়ের মানুষ আসো, হিমালয়ের টাঙ্গাইলের কিছু নাই, ফেন্সি বলছে টাঙ্গাইল নিয়ে কিছু নাই, টাঙ্গাইল হচ্ছে চমচম, টাঙ্গাইলের চমচম নিয়ে আইসো। হ্যাঁ, ফেন্সি তুমি যখন চান্স পাবা, তুমি তোমার বোনের আইডিতে ক্লাস করতে, তোমার নাম ছেলে, নামটা মনে নেই আমার এখন, তো তুমি যখন চান্স পাবা তখন কিন্তু তুমি টাঙ্গাইলের চমচম নিয়ে চলে যাবা মডেল স্টুডিওতে, মিষ্টি খাওয়াই দিবা, ছবি তুলে চলে যাবা, ঠিক আছে। ওকে, দেখো হিমালয়ের কন্যা হচ্ছে পঞ্চগড়। পশ্চিমা বাহিনী নদী বলা হয় ডাকাতিয়া, দেখো ডাকাতিয়া পশ্চিমা বাহিনী মানে পশ্চিম পাকিস্তানের কথা মনে রাখবা, পশ্চিম পাকিস্তানের ডাকাতি ছিল, বাংলাদেশের ডাকাত যদি বলা হয় কাদের, পশ্চিম পাকিস্তানকে বলা হয়, তাহলে পশ্চিমা বাহিনীর নদী, ঠিক আছে। ওকে, তারপরে দেখো মসজিদের শহর বা রিক্সার নগরী, বাংলাদেশের রিক্সা অনেক এবং মসজিদ অনেক, যখন আজান দেয় দেখে চারদিক থেকে একটা গম গম আওয়াজ হয়, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়, সন্ধ্যার আজান সকালের আজানের সময় দেখো, তাহলে আমাদের এই মসজিদের নগরী বা রিক্সার নগরী হচ্ছে ঢাকা। প্রাচ্যের ড্যান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে, নারায়ণগঞ্জ কিন্তু সেই লেভেলের মাফিয়া এলাকা ছিল এক সময়, বুঝছো, নারায়ণগঞ্জ কিন্তু সেই লেভেলের মাফিয়া এলাকা ছিল এক সময়, তো প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। তোমরা এখন আমাকে অ্যান্সার দিবা, প্রাচ্যের অক্সফোর্ড কাকে বলা হয়, প্রাচ্যের অক্সফোর্ড কোনটা বাচ্চারা দেখি জানো কিনা তোমরা, প্রাচ্যের অক্সফোর্ড, প্রাচ্যের ডান্ডি তো নারায়ণগঞ্জ, প্রাচ্যের অক্সফোর্ড কোনটা, প্রাচ্যের ডান্ডি তো নারায়ণগঞ্জ। এই যে ফাতেমা সানজানা বলছে ভোলা থেকে আসলে আপুর জন্য ইলিশ নিয়ে যাবো না, ও ইলিশ তো আমার ফেভারিট একদম, অনেক আমি পালে প্রতিদিন ইলিশ দিয়ে ভাত খাইতে চাই ইলিশের দিনে, তুমি ইলিশ নিয়ে আসলে তো আমি সেই খুশি হয়ে যাবো। আচ্ছা
মিম আক্তার বলছো আমাদের পাশের জেলা। মিম আক্তার কি বলছিলাম আর পড়তে পারতেছি না। আপু এটা কি জিকে পেইড ব্যাচের ক্লাস? আমাদের পেইড ব্যাচের ক্লাস তো শুরু হয়ে গেছে বলতে গেলে এই সপ্তাহ থেকে। তো আমরা 4টা দিন তোমাদের ফ্রি রাখতেছি জিকের, কারণ এর মাঝখানে আর জিকের ফ্রি ক্লাস নেওয়ার সুযোগ হবে না। প্রি মেডিকেলের ক্লাস শুরু হয়ে যাবে, তারপরে আমাদের হোয়াইট এপ্রন ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে, হয়তো বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের কোনো উইক আসবে, কিন্তু জিকের আর এই মাঝামাঝি তার কোনো উইক আসার সম্ভাবনা নাই, তাই জিকেটা নিয়ে দিতেছি তোমাদের, বুঝছো? ওকে, তাহলে আমাদের নদীমাতৃক দেশের নাম কি? নদীমাতৃক দেশ বাংলাদেশ, এটা জানো সবাই। ভাটির দেশ বাংলাদেশ এবং নীরব খনির দেশ। আমাদের বাংলাদেশ থেকে হঠাৎ হঠাৎ নীরব খনি বেড়ে যেতে পারে, বুঝছো? তাহলে এবার পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এটা বলছি আমি, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, এটা আমি তোকে তোমাদের বলছি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? আচ্ছা, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে বাংলাদেশ। সোনালী আসে দেশ বাংলাদেশ। কুমিল্লার দুঃখ গোমতী, কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। চট্টগ্রামের দুঃখ বলা হয় চাকতাই খালকে। সাগরকন্যা কুয়াকাটা বা পটুয়াখালী, এবং এখান থেকে সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখা যায়। কুয়াকাটা থেকে সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখা যায়। কুয়াকাটা থেকে কি দেখা যায়? কুয়াকাটা থেকে সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখা যায়। রুটির ঝুড়ি বলা হয় নওগাঁকে, রুটির ঝুড়ি। এরপর রুটির ঝুড়ি বলা হয় নওগাঁকে। এরপর আমরা দেখতেছি ওয়াইফাই নগরী হচ্ছে সিলেট। সিলেট হচ্ছে ওয়াইফাই নগরী, মানে সিলেটের ভাবসাবই আলাদা। লন্ডন ওয়াইফাই, ওরা পশ, বুঝছো? সিলেট হচ্ছে পশ। পশ সিলেটের এলাকার কারা আসো? এরপর আমরা পড়বো বাংলার প্রাচীন জনপদ। প্রাচীন জনপদটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। প্রাচীন জনপদ সমূহ নিয়ে একটু আলোচনা করবো এখন। প্রাচীন জনপদের ছবিটার দিকে একবার একটু তাকাও। বাংলাদেশের মানচিত্র তো দেখতেছো। আমাদের বাংলাদেশ তো একসময় উপমহাদেশের একটা অংশ ছিল। বাংলাদেশের অভ্যুদয় হইলো কবে? 50 বছর, তাই না? বাংলাদেশ তো আগে ছিলই না। বাংলাদেশ বলতে কোনো আলাদা দেশ ছিল না, কিন্তু আমরা কিন্তু নতুন একটা দেশ। এই নতুন একটা দেশ আমরা জন্মের পর থেকে দেখতেছি, দেখে তোমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের পুরান দেশ, কিন্তু আসলে বাংলাদেশ একটা নতুন দেশ, বুঝছো? এই নতুন নতুন সব কিছুতে একটু ঝামেলা থাকে, তো আমরা এখনো গুছাই উঠতে পারি নাই, আমাদের দেশটাকে সুন্দর করে সাজাতে পারি নাই। অনেক পিছনে অনেক কারণ থাকে। যাই হোক, আমরা একটা ছোট দেশ এবং নতুন একটা দেশ। কিন্তু এর আগে আমরা কি ছিলাম? এর আগে আমরা উপমহাদেশ ছিলাম, উপমহাদেশের একটা অংশ ছিলাম। খেয়াল করো, তোমরা যে উত্তরবঙ্গ পড়লা, উত্তরবঙ্গকে আসলে বলা হয়তো পুণ্ড। উত্তরবঙ্গকে কি বলা হয়তো? উত্তরবঙ্গকে বলা হয়তো পুণ্ড এবং গৌর। গৌর রাজশাহী অঞ্চল, তাই না? রাজশাহী অঞ্চলটা হচ্ছে গৌড়ের এদিকে, অর্থাৎ পুণ্ড হচ্ছে রংপুরের অঞ্চল, আর গৌড়ের অঞ্চলটা হচ্ছে রাজশাহী অঞ্চল। তো রাজশাহী অঞ্চলটাকে গৌড় বলা হতো, আর পুণ্ড হচ্ছে তোমার বগুড়া, মহস্তানগড়, এগুলো পুণ্ড, পুণ্ডনগর, পুণ্ডবর্ধন, এটা রংপুরে, ঠিক আছে? তাহলে উপরের দিকে রংপুরের এলাকাটা হচ্ছে পুণ্ড, রাজশাহীর এলাকাটা হচ্ছে গৌড়। এবং এই যে দেখো, এই যে আমাদের পাহাড়ি এলাকা না, এই পাহাড়ি এলাকাকে বলা হয় হরিকেল। সিলেটও হরিকেল, আমাদের চট্টগ্রামও হরিকেল, অর্থাৎ পাহাড়ি যে এলাকাগুলো আছে। এইদিকে যদি ত্রিপুরাটা বাংলাদেশ নিয়ে নিতে পারতো, বুঝছো না? এই জায়গায় যে কুমিল্লার সাইডে হচ্ছে ত্রিপুরাটা বাংলাদেশ নিয়ে নিতে পারলে না, এইদিকে আমরা একদম টোটাল এলাকাটাই আমরা হচ্ছে নিয়ে নিতে পারতাম। তাহলে সিলেট আর চট্টগ্রামের মাঝখানে ঘুইরা আসতে হইতো না, আমাদের ত্রিপুরাটা আসলে দরকার। তো আমরা ভালো হইতো ত্রিপুরাটা আমরা পাইনি। তাহলে এই দিকটা আমরা এই টোটাল এই দিকটা কি বলতো, টোটাল এই যে আমাদের পার্বত্য অঞ্চল, যেটা পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চলকে বলা হয় মূলত কি বলা হয়? হরিকেল। পাহাড়ি অঞ্চলকে কি বলা হয়? তাড়াতাড়ি বলো। পাহাড়ি, হ্যাঁ, রুটির ঝুড়ি তো দিনাজপুরকে বলা হয়। রুটির ঝুড়ি তোমার দিনাজপুর, নওগাঁ, ঠাকুরগাঁও দেখেছি। এটা একটু কনফিউশন আছে, একটু মার্ক করে রাখো তো। এটা একটু মার্ক করে, আমিও মার্ক করতে চাইছিলাম। রুটির ঝুড়ি এটা একটু মার্ক করো, হ্যাঁ। এটা দিনাজপুর, নওগাঁ, ঠাকুরগাঁও, তিনটা নিয়ে 3 জায়গায় কোশ্চেন পাইছিলাম, আপাতত একটু মার্ক করে রাখি আমরা। আচ্ছা, তারপর চলে যাচ্ছি পরবর্তীটাতে। এরপর যেটা বললাম হরিকেল, হরিকেল অঞ্চলটা হচ্ছে আমাদের সিলেট এবং চট্টগ্রামের এই অঞ্চলটা হরিকেল। এরপরে বঙ্গ, ঢাকার শহর কিন্তু বঙ্গের ভিতরে ছিল, একদম সেন্টার। সেন্টার কি বঙ্গ না? সেন্টার কি তাড়াতাড়ি বলো তো, সেন্টার কি বঙ্গ না? সেন্টার কি বলো? আচ্ছা, দিনাজপুর থেকে কোনো আন্টি মনে হয় জয়েন করেছে দিনাজপুর থেকে। আচ্ছা, ঠিক আছে, আমরা বঙ্গ দেখতে পাচ্ছি। বঙ্গ হচ্ছে ঢাকা, মাঝে মাঝে বঙ্গ। এরপরে এদিকে বরেন্দ্র অঞ্চল আছে, রাজশাহী অঞ্চল, এদিকে বরেন্দ্র অঞ্চল আছে। এবং এই যে বরিশালের অঞ্চলটা হচ্ছে চন্দ্রদ্বীপ নামে পরিচিত, বরিশালের অঞ্চল। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের সমতট হচ্ছে কুমিল্লা, নোয়াখালী। কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলটা হচ্ছে সমতট। কুমিল্লা নোয়াখালী অঞ্চলটা সমতট। এবং এই বিক্রমপুরকে বলা হয়, মুন্সিগঞ্জকে বলা হয় বিক্রমপুর, মানে আমরা যে এলাকার মানুষ, মুন্সিগঞ্জ, এই মুন্সিগঞ্জের আরেক নাম হচ্ছে বিক্রমপুর। আমরা এখনো বিক্রমপুর বলতেই প্রাউড ফিল করি, বিক্রমপুইরা আমরা হচ্ছে। তো বিক্রমপুর বলতে আমাদের অনেক ভালো লাগে। তো মুন্সিগঞ্জের আরেক নাম ছিল বিক্রমপুর। মুন্সিগঞ্জের আগের নাম কি ছিল? মুন্সিগঞ্জের আগের নাম ছিল বিক্রমপুর।
মুন্সিগঞ্জের আগের নাম ছিল বিক্রমপুর। মুন্সিগঞ্জের আগের নাম কি ছিল? মুন্সিগঞ্জের আগের নাম ছিল বিক্রমপুর। ওকে, এবার আমরা একটু মিলাই পড়ি। বাংলার জনপদগুলোর নাম কি কি? বাংলার জনপদগুলোর নাম হচ্ছে পুণ্ড, বঙ্গ, গৌড়, রাঢ়, সমতট, হরিকেল, বরেন্দ্র, বাকেরগঞ্জ। বাংলার জনপদগুলো হচ্ছে বঙ্গ, পুণ্ড, গৌড়, রাঢ়, সমতট, হরিকেল, বরেন্দ্র, বাকেরগঞ্জ। বঙ্গ নামে পরিচিত, মাঝখানে সেন্টার। বঙ্গতে ছিল মেইনলি ঢাকা ছিল। বঙ্গতে মেইনলি কে ছিল? বঙ্গতে মেইনলি ঢাকা ছিল, কিন্তু সাথে বরিশাল, ময়মনসিংহও ছিল। বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুরও ছিল বঙ্গতে। তাহলে বঙ্গ হচ্ছে মেইনলি ঢাকা ছিল, বঙ্গ মেইনলি ঢাকা ছিল, বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুরও ছিল। গৌড় অঞ্চল, গৌড় অঞ্চল ছিল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। পশ্চিমবঙ্গের মালদহ গৌড়তে ছিল। নদিয়া জেলা, মুর্শিদাবাদ, এগুলো কিছু লাগবে না, আমাদের বাংলাদেশের বাইরে চলে গেছে এখন, এগুলা ভারতের অঞ্চল হয়ে গেছে এখন। প্রাচীনকালে গৌড় নামক অঞ্চলটা ছিল উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ, এটা মনে রেখো ভালো করে। গৌড়, চাঁপাইনবাবগঞ্জ। গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। সমতটটা আসতে পারে পরীক্ষাতে। কুমিল্লার নোয়াখালীকে বলা হয় সমতট। কুমিল্লার নোয়াখালীকে কি বলা হয়? কুমিল্লা আর নোয়াখালীকে বলা হয় সমতট। রুবাইয়া বলছে বিক্রমপুর নামটা অনেক স্মার্ট। আমরাও অনেক স্মার্ট, বিক্রমপুরের মেয়েরা অনেক স্মার্ট, ছেলেরা অনেক স্মার্ট। মানে বিক্রমপুরের ছেলেরা মেয়েরা সবার হচ্ছে ড্রিম বয় ড্রিম গার্ল, মানে সবাই বিক্রমপুরের ছেলে মেয়েদের বিয়ে করতে চায়। দেখো সমতট হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী। কুমিল্লা এবং নোয়াখালী হচ্ছে তোমার সমতট। জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড, পুণ্ডবর্ধন, পুণ্ডনগর, মহেস্থানগড়। সেম কথা। জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্ড, পুণ্ডনগর, পুণ্ডবর্ধন, মহেস্থানগড়। পুণ্ড, পুণ্ডনগর, পুণ্ডবর্ধন, মহেস্থানগড়। এটা আসতে পারে পরীক্ষাতে, অনেকবার বিশেষ কোশ্চেনে আসছে এটা। হ্যাঁ, এরপরে বরেন্দ্র। বরেন্দ্রের মধ্যে বেশি করে মানে রাজশাহী, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া। রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া হচ্ছে বরেন্দ্র। হরিকেল, দেখো রাজশাহী অঞ্চলে বরেন্দ্র ইউনিভার্সিটি আছে। বরেন্দ্র ইউনিভার্সিটি কিন্তু রাজশাহী অঞ্চলে আছে। বরেন্দ্র জাদুঘর আছে রাজশাহী অঞ্চলে। হরিকেল, হরিকেল পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম যত পাহাড় অঞ্চলে আছে এটা সব হরিকেল, পাহাড়ি অঞ্চল হরিকেল। পুণ্ড, পুণ্ড বগুড়ার মহাস্থানগড়, দিনাজপুরের কিছু অংশ। পুণ্ড, পুণ্ড মহাস্থানগড়, পুণ্ডনগর, এগুলো সেম কথা। রাঢ় হচ্ছে বর্ধমান, লাগবে না আমাদের। এরপরে বাংলার প্রাচীন বন্দর তাম্রলিপি, এগুলো ঢাকার বাংলাদেশের বাইরে, লাগবে না। বাকেরগঞ্জ, বাকেরগঞ্জ ছিল বরিশাল, খুলনা, বাগেরহাট। এখনো বাকেরগঞ্জ নামে এক এলাকা ওই জায়গায় এখনো আছে মেবি। তাহলে আমাদের মেইনলি ইম্পর্টেন্টটা হচ্ছে বন্ড আর হরিকেল। বঙ্গ আর হরিকেল হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। বঙ্গ, হরিকেল, বরেন্দ্র, এই তিনটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো আমরা চলে যাচ্ছি বঙ্গভঙ্গ। মানে আমরা কেন আলাদা হলাম, কেন আমরা সবাই এখন একটু শেয়ার করো। এখন কিন্তু একটা দারুণ দারুণ পড়াশোনাতে ঢুকে যাইতেছি বাচ্চারা, সবাই এখন ক্লাসটা একটু শেয়ার করতে হবে। আমরা এখন একটা ডিপ পড়াশোনাতে চলে যাচ্ছি। আমরা একটু আগে বললাম না আমাদের কিছু অঞ্চল এখন যে ভারতে বললাম বর্ধমান জেলা বা আদার্স পশ্চিমবঙ্গ সব কিছু, আমরা কিন্তু একসময় উপমহাদেশ ছিলাম। উপমহাদেশে বাংলাদেশ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ সব একসাথেই ছিল। তো পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ এগুলো সব আলাদা কবে হলো? এই বঙ্গভঙ্গের কারণেই আলাদা হয়েছি আমরা। বঙ্গভঙ্গ হয়েছে 1905 সালে। বঙ্গভঙ্গ হয়েছে কবে বাচ্চারা? বঙ্গভঙ্গ কবে হয়েছে? তাড়াতাড়ি, অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা। বঙ্গভঙ্গ কবে হয়েছে? বঙ্গভঙ্গ কবে হয়েছে তাড়াতাড়ি বলো তো। বঙ্গভঙ্গ হয়েছে 1905 সালে। সবাই একটু ক্লাসটা শেয়ার দাও। আমি কয়জন আছে ক্লাসে কিছু দেখতেছি না, আমি জাস্ট তোমাদের একটা কমেন্ট পাইতেছি খালি, আমার নেটওয়ার্কটাই ফোনে স্লো মনে হয়। 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ হয়েছে। বঙ্গভঙ্গ হওয়ার ফলে আমরা কিন্তু ভাগ হয়ে গেছি, এবং বঙ্গভঙ্গ হওয়ার ফলে ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে। বঙ্গভঙ্গ হওয়ার পরে ঢাকা কেন্দ্রিক যত উন্নয়ন সাধিত হয়েছিল, বুঝছো, এটা ভারতীয়দের ভালো লাগে নাই। পরে আবার বঙ্গভঙ্গ রদ করে দুই বাংলা একত্রে করে দেওয়া হয়েছিল। তো বঙ্গভঙ্গ হওয়ার পরে ঢাকা কি হয়েছিল? ঢাকা হয়েছিল বাংলার রাজধানী। ঢাকা হয়েছিল বাংলার রাজধানী, এবং রাখি বন্ধন অনুষ্ঠানের সূচনা হয়েছিল বঙ্গভঙ্গের ফলে। বঙ্গভঙ্গ যখন হইলো তখন রবীন্দ্রনাথ ঠাকুর খুবই কষ্ট পাইছিল, কারণ ঢাকা আলাদা হয়ে গেছে। এই জন্য উনি একটা অনুষ্ঠানের আয়োজন করছিল, রাখি বন্ধন। বঙ্গভঙ্গের কারণেই রাখি বন্ধন অনুষ্ঠানটা হয়েছিল। বঙ্গভঙ্গের ফলে ভারতের হিন্দুরা অসন্তুষ্ট হয়ে একটা আন্দোলন শুরু করে দিয়েছিল। সেই আন্দোলনটার নাম হচ্ছে স্বদেশী আন্দোলন। মানে আমরা দেশি পণ্য নিব, বিদেশি পণ্য বর্জন করব। কারণ বঙ্গভঙ্গতে লর্ড কার্জনের ভূমিকা ছিল। লর্ড কার্জন তো তোমার ব্রিটিশ,
তো বিদেশি কোন ব্রিটিশ থেকে আমরা কোনো পণ্য টন্য কিছু কিনবো না, আমরা দেশি পণ্য ব্যবহার করব, বিদেশি পণ্য বর্জন করবো, এমন একটা আন্দোলন শুরু হয়েছিল, সেটা হচ্ছে স্বদেশি আন্দোলন। আমরা কিছুদিন আগে যেমন ইসরায়েলের পণ্য কিনবো না এরকম টাইপের ব্যাপার স্যাপার দেখছো না, এটা কিন্তু আগেও ছিল এরকম টাইপেরই একটা ব্যাপার, এটা হচ্ছে স্বদেশি আন্দোলন, বিদেশি পণ্য বর্জন দেশি পণ্য গ্রহণ, এই টাইপের কিছু ছিল। তো এইটা বঙ্গভঙ্গের কারণে যখন ভারতে হিন্দুরা অসন্তুষ্ট হইলো তখন এই আন্দোলন শুরু হয়ে গেছিল, কারণ হিন্দুরা চাচ্ছিল যে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ একসাথে থাকুক, আর যখন ঢাকা কেন্দ্রিক অনেক উন্নতি সাধন হইতেছিল পশ্চিমবঙ্গে একটু উন্নতি স্লো হইতেছিল, এই জন্য মূলত বঙ্গভঙ্গের প্রতি তারা অসন্তুষ্ট হয়েছিল ওই টাইমটাতে। আচ্ছা, এরপরে দেখো বঙ্গভঙ্গ রদ করে দেওয়া হলো, বঙ্গভঙ্গ আর মানতেছে না, 5 বছরের মধ্যে অনেক গন্ডগোল হয়ে গেছে বঙ্গভঙ্গ করার ফলে, সবাই অনেক আক্রোশ, সব কিছু আন্দোলন অনেক কিছু চলতেছিল। এই মুহূর্তে এসে ব্রিটিশ লর্ড যে পরবর্তীতে আসলেন লর্ড হার্ডিন্স বঙ্গভঙ্গ রদ করে দিছে। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিল, কিন্তু লর্ড হার্ডিন্স কি করেছে, বঙ্গভঙ্গ রদ করে দিছে কত সালে বাচ্চারা? বঙ্গভঙ্গ রদ করে দিছে কত সালে? সাউন্ড কমে গেছে। বঙ্গভঙ্গ রদ করে দিছে কত সালে? তাড়াতাড়ি বলো তো, বঙ্গভঙ্গ রদ হয়েছে কত সালে? লর্ড কার্জন বঙ্গভঙ্গ করলেও লর্ড হার্ডিন্স বঙ্গভঙ্গ রদ করে দিছে। বঙ্গভঙ্গ রদ করে লর্ড হার্ডিন্স 1911 সালে। সেই সময় বঙ্গভঙ্গ যখন হয়েছিল, রদ হয়েছিল, ওই সময় ব্রিটিশ সম্রাট মানে ব্রিটিশ রাজা অর্থাৎ ব্রিটেনের রাজা ছিলেন পঞ্চম জর্জ। ব্রিটেনের রাজা তখন কে ছিলেন? ব্রিটিশ সম্রাট তখন কে ছিলেন? পঞ্চম জর্জ। ওনার কাছে খবর গেছে, তারপরে বলছে লর্ড হার্ডিন্স বঙ্গভঙ্গটা রদ করে দাও, নাহলে ওরা তো ব্রিটিশ পণ্য নিতেছে না, কিছু আমাদের দেশের জিনিসপত্রটা কিনতেছে না। আর বিশেষ করে বাংলাদেশ, পূর্ববঙ্গ, ভারত এগুলো হচ্ছে বিজনেসের এলাকা, বুঝছো? সবাই এই এলাকায় এসে বিজনেস করতে চায়, কারণ এখানে মানুষ সবসময় বেশি ছিল, এই সকল এলাকাতে মানুষ সবসময় বেশি ছিল, এবং এই এলাকার মানুষ যদি কোনো কিছু কিনা বন্ধ করে দেয় তাহলে অন্যান্য বিদেশিরা লসে ভুগে, বুঝছো? এই জন্য লর্ড হার্ডিন্সকে পেশা দিছে পঞ্চম জর্জ। পঞ্চম জর্জের কথায় লর্ড হার্ডিন্স বঙ্গভঙ্গ রদ করে দুই বাংলাকে আবার একসাথে জোড়া লাগাই দিছে। তাহলে বঙ্গভঙ্গ রদ হয় কবে? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। এবার আমরা একটু দ্বিজাতি তত্ত্ব নিয়ে কথা বলবো। দ্বিজাতি তত্ত্ব, এখানে দুইটা মানুষের ছবি দেখতে পাইতেছো এবং এখানে কিছু সিম্বল দেওয়া আছে, খেয়াল করে দেখো। একটা সিম্বল হচ্ছে চাঁদ তারা সিম্বল, দেখতে পাইতেছো? চাঁদ তারা সিম্বল, এটা হচ্ছে পাকিস্তানের সিম্বল, আর এটা হচ্ছে ওম, এটা ভারতীয় হিন্দুদের সিম্বল। তো এটা হচ্ছে, তাহলে খেয়াল করো, এটা হচ্ছে মুসলমান মানুষ, এটা হচ্ছে হিন্দু মানুষ, দুইটা মানুষ মিলে ঝগড়া লেগে গেছে দ্বিজাতি তত্ত্ব। ব্যাপারটা হচ্ছে এরকম যে মুসলমানরা তাদের কালচার আলাদা, তাদের জীবন ব্যবস্থা আলাদা, তাই মোহাম্মদ আলী জিন্নাহ বলছে যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চাই, আমরা আমাদের মতো করে ধর্ম পালন করব, আমাদের মতো করে আমরা থাকব। এটার জন্য মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিলেন। তাহলে দ্বিজাতি বলতে দুইটা জাতি, হিন্দু জাতি আর মুসলিম জাতি, সবাই মানুষ জাতি যদিও, কিন্তু এখানে মুসলিম আর হিন্দু নিয়ে একটা ঝামেলা। এটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে বলো তো? দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্ব, তাহলে দ্বিজাতি তত্ত্ব দেখো এখানে কি বলছে মোহাম্মদ আলী জিন্নাহ, দ্বিজাতি তত্ত্বের যৌক্তিকতায়, যে কেন দুইটা জাতি দরকার, দুইটা আলাদা দেশ দরকার, এটার একটা যৌক্তিকতায় উনি বলছে যে কোনো আন্তর্জাতিক মানদণ্ডে ভারতবর্ষে মুসলমান একটা জাতি, ভারত কোনো দেশ না, এটা একটা বড় উপমহাদেশ, এই দেশকে ভাঙতে হবে, এই দেশে ভাঙ্গা ছোটো ছোটো দেশ বানায় দিতে হবে। তো ছোটো ছোটো দেশ বানাইলে মুসলমানরা একটা দেশ চাইছে, এখন ঝামেলা হয়ে গেছে কি ব্যাপারটা এরকম, এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে পাকিস্তান, এরা হচ্ছে ভারত, এইটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ভারত, বুঝছো? বাংলাদেশ কিন্তু ভারতের ভিতরে, আমরা কিন্তু ভারতের ভিতরে একদম, আমাদের এই সাইডেও ভারত, এই সাইডেও ভারত, এই দিকে একটুখানি মায়ানমার আছে, আমরা কিন্তু ভারতের ভিতরে। তো এটা হচ্ছে পাকিস্তান, পাকিস্তানেও ম্যাক্সিমাম মুসলমান, এই বাংলাদেশ এইটুকু এলাকাতেও ম্যাক্সিমাম হচ্ছে মুসলমান। তাহলে যদি মুসলমান ধর্মের উপরে ভিত্তি করে দেশকে ভাগ করা লাগে, তাহলে এই মুসলমানগুলো কই যাবে? এই মুসলমানগুলোকে তখন দেওয়া হয়ে গেছে পাকিস্তানের সাথে, আর পাকিস্তান তখন হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর বাংলাদেশকে করে দিছে পূর্ব পাকিস্তান, বুঝছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে মাঝখানে কত বড় একটা ফাঁকা জায়গা না, ফাঁকা জায়গা বলতে গ্যাপ না, কমিউনিকেশন গ্যাপ না,
যদি এমন হইতো যে এ অনেকখানি জায়গায় পাকিস্তান বানাই দিছে বা এখানে অনেকখানি জায়গায় পাকিস্তান বানাই দিছে, তাহলেও কিন্তু হইতো। কিন্তু এদিকেও হিন্দু, এদিকেও হিন্দু, এদিকেও হিন্দু, আসলে যারা তাদের বাড়িঘর তো ছাড়তে চাইতেছে না, যারা নিজেদের পার্সোনাল বাড়িঘরকে কেউ ছাইরা অন্য দেশে যাবে, এটা তো পসিবল না এইভাবে করা। এই জন্য কি করেছি, বাংলাদেশকে এই পাকিস্তানের সাথে জোড়া লাগাই দিছে। এটা করছে মূলত ভারতীয়রা, তখন চালাকি করে করছে। করার পরে ব্যাপারটা হয়েছে যে ভারতরা ভাবছে এক সময় বাংলাদেশে পাকিস্তান থেকে ছুটাই দেওয়াই যাবে, কারণ এত বড় গ্যাপ, এই গ্যাপ মেনটেন করে তারাই দেশে এসে দেশ শাসন করার বদলে বাংলাদেশ থেকে যা পারে সব নিয়ে যাবে। পাকিস্তানরা এরকমই করতেছিল, আমাদের শাসন করতেছিল, সাথে সাথে শোষণও করতেছিল। পাকিস্তানিরা আমাদের শাসন সাথে সাথে শোষণও করতেছিল, বুঝছো? এই জন্যই আলটিমেটলি আসলে বাংলাদেশটা যুদ্ধ করছে। বাংলাদেশ যখন যুদ্ধ করছে তখন আমাদের কে হেল্প করছে বলো তো? ভারত হেল্প করছে। কিন্তু আসলে ভারত যুদ্ধটাই করছে পাকিস্তানের সাথে। সবাই আমরা ভাবি যে মুক্তিযুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের, কিন্তু আসলে মুক্তিযুদ্ধটা হয়েছে ভারতের সাথে পাকিস্তানের। মানে পাকিস্তানের সাথে যে পূর্ব শত্রুতা, এই শত্রুতা উদ্ধার করছে বাংলাদেশকে শো করে যে যুদ্ধ হইতেছে বাংলাদেশের সাথে পাকিস্তানের, কিন্তু পাকিস্তানের সাথে ভারতেরও মাঝামাঝি তো একটা যুদ্ধ হয়ে গেছিল 1971-এর আগে। 1965 সালে পাকিস্তান আর ভারত যুদ্ধ লাগছিল। তো শত্রুতা, ওই আগের শত্রুতার রেশ ধরে বাংলাদেশকে ইউজ করে মূলত আবার পাকিস্তানের সাথে ভারত যুদ্ধ করছে, বুঝছো? তোমরা যে ভাবো যে ভারত আমাদের সাহায্য করতে আসে, কেন আসে? নিজের লাভ ছাড়া কেউ কোথাও যায়? নিজের লাভ ছাড়া যায় না। যেহেতু নিজের লাভ আছে তাই এখানে আসছে, এবং সে তার পূর্ব শত্রুতা উদ্ধার করছে পাকিস্তানের সাথে আমাদেরকে পৃথক করে দিয়ে। আচ্ছা, যাই হোক, এরপর আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দিয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ 1939 সালে। মোহাম্মদ আলী জিন্নাহ থেকে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা বলা হয়। এই মোহাম্মদ আলী জিন্নাহ তখন একভাবে চিন্তা করছে। পরে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যখন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা মানতেছিলাম না, তখন কিন্তু আমাদের উপর সে খেপে গেছে এবং আমাদের নিরীহ ছাত্রদের উপর গুলি চালাইছে। যেমন কিছুদিন আগে ফ্যাসিস্ট সরকার নিরীহ ছাত্রদের উপর গুলি চালাইলো না জুলাইতে, এরকমই ব্যাপারটা তখন হয়েছিল যে পাকিস্তান বলতেছে যে উর্দু হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু বাঙালিরা তো এটা মানতেছিল না, বিশেষ করে ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এখন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিলেই তো আন্দোলনটাকে সামনের দিকে আগায় নিল না, জুলাই আন্দোলন। ওইভাবে পাকিস্তানের কথাও বাঙালি ছাত্ররা মানে নাই। তখনই তাদের উপরে তারা 144 দ্বারা ভঙ্গ করার কারণে বাংলাদেশের পুলিশরা যেমন এখন আমাদের দেশের মানুষের বুকে গুলি চালাইছে, ঠিক সেম ব্যাপারটাই তখন বাংলাদেশের পুলিশরাই তখন বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাইছিল। একই রকমের ব্যাপার, বুঝছো? আন্দোলন এখন আমরা ইউটিউব, ফেসবুক ইত্যাদিতে দেখে আমাদের আইডিয়া হয়েছে, তখনও সেম ব্যাপারই হয়েছিল। হ্যাঁ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বাংলাদেশের ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছিল ভাষার জন্য। এই ভাষার জন্য গুলি কখনোই কোনো দেশের কারো মানুষের উপর চালানো হয় নাই। মূল কথা হচ্ছে হিন্দু মুসলমান আলাদা জাতিসত্তা তৈরি করা। হিন্দু মুসলিম স্বতন্ত্র ধারা 14 দফার মাধ্যমে দিয়েছিলেন, এগুলো একটু রিডিং পড়তে পারো। এবং 1947 সালে ভারত আর পাকিস্তান বিভক্তির মাধ্যমে দ্বিজাতি তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত আর পাকিস্তানের বিভক্ত হয়েছে 1947 সালে, অর্থাৎ বাংলাদেশের কথা কিন্তু তখন আসতেছেই না। ভাগ হয়েছে ভারতের সাথে পাকিস্তানের, এরাও পাকিস্তান এরাও পাকিস্তান, দুই পাকিস্তানের মাঝখানে ভারত। ওকে, যাই হোক, ব্যাপারটা বুঝতেছো তোমরা, এটা হচ্ছে পলিটিক্স, ওয়ার্ল্ড ওয়াইজ পলিটিক্সের কারণে এগুলো হয়। লাহোর প্রস্তাব, এবার আমরা লাহোর প্রস্তাবে চলে যাব। যখন 1947 সালে দেশ বিভাগ হয়ে গেল, তখন কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম যে আমরা চিপায় পড়ে গেছি। আমরা কিসে পড়ে গেছি বলো তো বাচ্চারা? আমরা একটা চিপার মধ্যে পড়ে গেছি। এইদিকেও ভারত, এইদিকেও ভারত, আর আমাদের শাসন করতেছে সেই পাকিস্তান থেকে মানুষজন এসে। তাহলে এই লাহোর প্রস্তাবটা দেওয়া হয়েছিল কবে বলো তো? 1940 সালে লাহোর প্রস্তাব দেওয়া হয়েছিল। সাউন্ড কম, সাউন্ড কমে গেছে কেন? ওয়েট, সাউন্ড কম এখন ঠিক আছে? সাউন্ড এখন ঠিক আছে? তাহলে আমি উপরের দিকে লাগাই। আমি এত জোরে জোরে কথা বলতেছি তাও সাউন্ড কম। এখন ঠিক আছে কিনা দেখো তো বাচ্চারা, এখন ঠিক আছে? দিনা বলতেছে সাউন্ড কম। আর কতক্ষণ লাগবে? মোহাম্মদ আরিফুল ভাইয়াকে জিজ্ঞেস করছো কতক্ষণ লাগবে? ক্লাস নিতেছি আমি। আচ্ছা, এবার দেখো লাহোর প্রস্তাব কবে করা হয়? লাহোর প্রস্তাব করা হয়েছিল 1940 সালে। যখন 1939 সালে দ্বিজাতি তত্ত্বের কথা বলা হয়েছিল, মনে করে দেখো কিভাবে ফ্লোটা আসে। যখন 1939 সালে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের কথা বললেন, তখনই আমাদের বাঙালিদের মাথায়ও আসে যে যদি দ্বিজাতি হয়ই তাহলে তো আমরা মুসলমান, পাকিস্তানরা মুসলমান, আমাদের ধরাই দিবে পাকিস্তানের সাথে, তো আমরা তো পড়ে যাবো বিপদে।
তখনই 1940 সালে লাহোর প্রস্তাবে একে ফজলুল হক স্বতন্ত্র বাংলাদেশ গঠনের কথা বলেছিলেন। লাহোর প্রস্তাবে বাংলাদেশ গঠনের বীজ লুকায়িত ছিল লাহোর প্রস্তাবে। আর সেই অনুষ্ঠানের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, এবং মোহাম্মদ আলী জিন্নাহকে উদ্দেশ্য করে আমাদের একে ফজলুল হক বলছিল যে লাহোর প্রস্তাবে আমরা বাংলার স্বতন্ত্র বাংলাদেশ চাই, অর্থাৎ বাংলাদেশ তৈরির বীজ লুকায়িত ছিল সেই 1940 সালে লাহোর প্রস্তাবে। 1939 সালে মোহাম্মদ আলী জিন্নাহ যখন ধর্মের ভিত্তিতে দেশ আলাদা করতে বলল, তখন বাঙালি সবাই চিন্তা করলো যে ধর্মের ভিত্তিতে আলাদা করলে পাকিস্তানের সাথে বাংলাদেশকে জোড়া লাগাই দিবে, তখন বাংলাদেশের উপর অত্যাচার হবে, বাংলাদেশের মানুষজনের উপর শোষণ হবে, সবকিছু মিলাইয়া 1940 সালে ভাষণেই আমাদের একে ফজলুল হক বলছিল যে বাংলাদেশ আলাদা স্বতন্ত্র একটা দেশ হিসেবে বাংলাদেশ দিতে হবে। তার মানে তখনই বাংলাদেশ গঠনের বীজ লুকায়িত ছিল। দেখছো এইভাবে আসলে ব্যাপারগুলো আসছে। এবং সেই অনুষ্ঠানে আমাদের শেরে বাংলা একে ফজলুল হককে শেরে বাংলা উপাধি দেওয়া হয়েছিল। শেরে বাংলা কিন্তু ভারতের বরিশালের মানুষ, বললাম না বরিশালের মানুষ অনেক ডিপ চিন্তা করে, অনেক আগে আগে ঢাকাতে চলে আসছে, কারণ তারা বুঝছে যে ঢাকাতে না আসলে জীবনে উন্নতি সম্ভব না। এবং তারাই বুঝছিল যে বাংলাদেশ তৈরি করতে হবে, আগেই তৈরি করতে হবে। আমরা বাংলাদেশ যদি আগেই তৈরি হয়ে যেত তখন একটা দারুণ বিভাগ হইতো, বাংলাদেশের ভাগে জায়গা সম্পত্তি হয়তো বা বেশি পড়তো। ভারতে তোমার অনেক বড় জায়গা নিয়ে গেছে, আমরা হয়তো 7 সিস্টার্স পশ্চিমবঙ্গ বা এগুলো কিছু পাইতে পারতাম তখন যদি হইতো। তারপরে তোমার পাকিস্তান আলাদা হইতো, তাহলে কত সুন্দর হইতো। আসলে তখন আমরা হয়তো সাপোর্ট পাই নাই বেশি, পাকিস্তান জোর জবরদস্তি আমাদের নিয়ে গেছে, বা ভারত এখানে একটা প্ল্যান খাটাইছে যাতে তাদের লাভ হয়, এটা হইতে পারে কিছু একটা। ওকে, যাই হোক, এরপর দেখো বাংলাদেশের অভ্যুদয়। এখন 1940 সালে লাহোর প্রস্তাবের পরে 1947 দেশভাগ হওয়ার পরে তো আমাদের উপর অত্যাচার শুরু হয়ে গেল। আমরা ছিলাম 200 বছর ছিলাম ইংরেজদের কাছে, পরবর্তীতে 23 বছর ছিলাম পাকিস্তানের কাছে। মানে আমরা আসলে অত্যাচারিত, আমরা একটা অত্যাচারিত জাতি। আমরা রক্ত দিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা করি, এই অবস্থা, বয়স দিয়ে রক্ত দিয়ে। তারপরে 1940-এর পরে 47-এর পরে 52 ভাষা আন্দোলনের পরে অনেক আন্দোলন হয়েছে, আর অনেক কিছু হয়েছে মানে এই এত বছরে। তারপরে 1971 সালে আমাদের বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। এখন আমরা একটু বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে পড়ি, বাংলাদেশে কি কি আছে, কি হয়েছে না হয়েছে। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে একে ফজলুল হক। উনি 1937 সাল থেকে 1943 সাল পর্যন্ত ছিল। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে একে ফজলুল হক। 1937 সাল থেকে 1943 সাল পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী ছিল অবিভক্ত বাংলার। অবিভক্ত বাংলা বলতে আসলে 1947-এর আগ পর্যন্ত, হ্যাঁ 1947-এ তো বাংলা বিভক্ত হয়ে গেছে, 1947-এর আগ পর্যন্ত অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী। দেখো একে ফজলুল হক, মনে রাখবো আমরা এক, প্রথম মানে কি এক না, প্রথম মানে এক, তাহলে একের একে ফজলুল হক। প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে একে ফজলুল হক। প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? একে ফজলুল হক। অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন। অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী উনি 1943 থেকে 1946 পর্যন্ত ছিল, অর্থাৎ উনি বঙ্গভঙ্গের আগ পর্যন্ত ছিল। হ্যাঁ, উনি বঙ্গভঙ্গের আগ পর্যন্ত ছিল। ওনার পরে কিছুদিনের জন্য 1946 থেকে 47 এক বছরের জন্য ছিল তোমার তৃতীয় মুখ্যমন্ত্রী হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাহলে তিনজন মুখ্যমন্ত্রী, 1937 থেকে 1943 একে ফজলুল হক, 1943 থেকে 1946 খাজা নাজিম উদ্দিন, 1946 থেকে 1947 অর্থাৎ তৃতীয় মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই তিনজনের কথা কিন্তু সিরিয়ালি ভালো করে মনে রাখো। এবং অবিভক্ত বাংলার শেষ গভর্নরের নাম ছিল স্যার ফ্রেডারিক জন বারোস। এই গভর্নর উনি কিন্তু ব্রিটিশ, উনি ব্রিটেনের। মহাত্মা গান্ধী বাংলাদেশে আসছিল নোয়াখালী জেলা সফর করার জন্য, এটা মনে রাখো। এই জন্য নোয়াখালীরা নিজেদের অনেক পশ ভাবে যে আমাদের এখানে মহাত্মা গান্ধী আসছে আর আমাদের যে বিভাগ দেয় না, কি একটা অবস্থা। এই নোয়াখালী বিভাগ চাই। তোমরা কারা কারা আছে এখানে নোয়াখালী বিভাগ চাও কমেন্ট করো তো। আপু শুধু এইগুলা পড়লে হবে? ওভারঅল অনেকখানি বাংলাদেশের ম্যাক্সিমাম টপিকই আজকের ক্লাসে হয়ে যাবে, বুঝছো। ওভারঅল ধরো 3-4 তো পাবাই, 5টা কোশ্চেন যদি বাংলাদেশ থেকে আসে আজকের এই ক্লাস থেকে 3-4টা কোশ্চেন হয়ে যেতে পারে। মানে এগুলোই ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট নাই। 50-এর মন্বন্তর বা দুর্ভিক্ষ। 1943 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল। 1943 সালে অর্থাৎ দেশ বিভাগের আগে একটা দুর্ভিক্ষ হয়েছিল। এই দুর্ভিক্ষের জন্য তখন দায়ী ছিল তোমার ইংরেজরা, কারণ তখন দেশ বিভাগ হয় নাই, দুর্ভিক্ষ হয়েছে। দুর্ভিক্ষ কিন্তু খাবারের অভাবে হয় না, দুর্ভিক্ষ হয় সুষম বন্টনের অভাবে। তোমার খাবার দাবার কোনো জায়গায় মানুষজন ফালাই দিতেছে, কোনো জায়গায় মানুষজন খাবার পাচ্ছে না। দেখো আমরা যখন বাফেট বা বুফে বা কোথাও খেতে যাই আমরা অনেক খাবার ফালাই দিই না। তো আমি যখন খাবার ফালাই তখন আমার কাছে ফিলিস্তিনিদের কথা, মায়ানমারের কথা,
যারা আসলে খাবার পাচ্ছে না, যারা রাস্তাঘাটে যারা আছে তাদের কথা অনেক মনে পড়ে যে আমি এই খাবারগুলো এতগুলো নিলাম, এগুলো ফালাই দিব, খারাপ লাগে অনেক আসলে। এই জন্য আমি ট্রাই করি, তোমরা ওই ট্রাইটা করবা যে খাবার দাবার অপচয় না করার জন্য। তো দুর্ভিক্ষ হয় আসলে এই সুষম বন্টনের অভাবে, দুর্ভিক্ষ খাবারের অভাবে হয় না। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 50-এর মনন্তর বা দুর্ভিক্ষ হয়েছিল 1350 সালে, এই জন্য এটাকে 50-এর মনন্তর বলে, বাংলা 1350, ইংরেজিতে 1943 সাল। স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, ওনার কারণেই তো দেশ বিভাগ হইলো, তাই না? দ্বিজাতি তত্ত্ব প্রতিষ্ঠা হইলো, তাহলে ওনাকে তো প্রথম গভর্নর দেওয়াই হবে। এবং আমরা চলে গেলাম পাকিস্তানের আন্ডারে, আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম কত বছর? 24টা বছর আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম, 2টা যুগ। যেমন 16টা বছর আমরা শেখ হাসিনার আন্ডারে ছিলাম, ওইভাবে পাকিস্তানের আন্ডারে ছিলাম 24 বছর। 16 8 দুগুণে 16, 3 8 24, বুঝছো? শেখ হাসিনা ওই 20 বছরের প্ল্যান বা 24 বছরের প্ল্যানে আগাইতেছিল। তার মানে দেখছো, একটা যুদ্ধ করে 24 বছরের একটা কারো আন্ডারে থাকার থেকে বের হয়ে আসছি আমরা একটা বড় যুদ্ধ করে। তারপর 16 বছর কেউ আমাদের শোষণ করছে, তার থেকেও বের হয়েছে আমরা একটা যুদ্ধ করে। এই জন্য কি জুলাইকে বিপ্লব বলা হয় বা জুলাইকে যুদ্ধ, এই টাইপের কিছু বলা হয়। ওকে, পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানাইছিল ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তানের গণপরিষদে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা দেওয়া হইতেছিল। ওই টাইমে ধীরেন্দ্রনাথ দত্ত উনি বলছে যে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। পাকিস্তানের উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার কথা কে বলছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত বলছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় কবে? 1949 সালে 23শে জুন। এটা আসলে লাগবে না, আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় কবে এটা কেটে দিতে হবে। এই যে আমি অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম আমি তো অনেক কিছু বাদ দিছি, কি কি আর বাদ দিতে হবে আমাদের নতুন আবার এডিট করার সময়, এগুলো একটু লিখে রাখতে পারলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, এই লাইনটা লাগবে না। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছে কবে? 1955 সালে। দেখো, আওয়ামী লীগ আর আওয়ামী মুসলিম লীগ কিন্তু এক জিনিস না, আওয়ামী মুসলিম লীগ আলাদা, আওয়ামী লীগ আলাদা। তবে আওয়ামী শব্দ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছিল 1955 সালে। তমদ্দুন মজলিস নামে যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল সেটা 1947 সালে প্রথম 1 বা 2 সেপ্টেম্বর তমদ্দুন মজলিস নামে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। 1947 সালে যখন দেশ বিভাগ হইলো, তারপরে তো সবাই বুঝছে যে পাকিস্তানিরা আমাদের উপরে একটা কিছু কাহিনী করবে, তখন 1947 সালের 1 বা 2 সেপ্টেম্বর একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম দিয়ে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান চালনা করা হয়েছিল, এটার নাম হচ্ছে তমদ্দুন মজলিস। বলা হইতেছে এটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানের মানুষদের মেইন থিম ছিল বাংলাদেশের পক্ষে কাজ করা, বুঝছো? এবং এইখান থেকে পরবর্তীতে ভাষা আন্দোলনের যত টিম তৈরি করা সবকিছু এখান থেকে হয়েছিল। 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ছিলেন। 1947 সালে আবার খাজা নাজিমুদ্দিন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আসছে। খাজা নাজিমুদ্দিন কিন্তু আমাদের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিল অবিভক্ত বাংলার। কিন্তু 1947 সালে আবার হুসেন সৈয়দ সোহরাওয়ার্দীর পরে উনি আবার চলে আসে বাংলাদেশে। তাহলে হুসেন সৈয়দ সোহরাওয়ার্দীর পরে আবার বাংলার মুখ্যমন্ত্রী, এটা পূর্ব বাংলার, তখন আর অবিভক্ত বাংলা না। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী একে ফজলুল হক, অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, অবিভক্ত বাংলার তৃতীয় মুখ্যমন্ত্রী হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, আবার পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। ব্যাপারটা হচ্ছে একে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন, সোহরাওয়ার্দী, আবার খাজা, মানে একে ফজলুল হকের পরে খাজা, আবার সোহরাওয়ার্দী, সোহরাওয়ার্দীর পরে আবার খাজা, বুঝছো? খাজা তাহলে দুইবার, একবার হচ্ছে দ্বিতীয় মুখ্যমন্ত্রী আর এটা হচ্ছে প্রথম মুখ্যমন্ত্রী। প্রথম বললে পূর্ব বাংলার, দ্বিতীয় বললে অবিভক্ত বাংলার, এর একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়? 1948 সালে জানুয়ারি মাসে অথবা 1947 ডিসেম্বরে। 1947 সেপ্টেম্বরে কি হইলো? তমদ্দুন মজলিস গঠন হইলো, মনে আছে? একটা রাজনৈতিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ওই তমদ্দুন মজলিসের থেকে আস্তে করে 2-3 মাস পরে তোমার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটা গঠিত হয়েছিল। ওকে, এটা বুঝছো তাইলে? আচ্ছা, প্রথম শহীদ দিবস পালনের জন্য প্রভাত ফেরিতে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছিল 53 সালে, এগুলো একটু পড়তে পারো। উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এটা বলছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, কে বলছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। 21শে মার্চ 1948 সালের রেসকোর্স ময়দানে উনি বলছিলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 21শে মার্চ যখন উনি রেসকোর্স ময়দান অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে যখন বললেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন বাংলার যত ছাত্ররা ছিল সবাই না না বলে প্রতিবাদ শুরু করে দেয়। তখন
মোহাম্মদ আলী আলী জিন্নাহ 3 দিন বাংলাদেশে ছিল, থাকার পরে উনি একটা চাল চালে যে কারা এই আন্দোলনের নেতৃত্ব দিতেছে, বলে ঢাকা ভার্সিটি পোলাপান দিতেছে, বলে চল 24 তারিখে কার্জনে যাব। 24 তারিখে কার্জনে এসে উনি সেম কথাই আবার বলে যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কতটা উগ্র দেখছো খেয়াল করে, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই কথাটা যখন বলছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে আরও খেপে গেছে। এরপর থেকে আরও 4 বছর এই বাংলা ভাষা উর্দু ভাষা নিয়ে ঝামেলা চলতে চলতে একসময় বাংলাদেশের বইপত্রতে উর্দু ভাষার পড়াশোনা ঢুকাই দিছিল, অনেক ঝামেলা চলতেছিল। তারপর 1952 সালে তো সরাসরি তারা আন্দোলনে নেমে গেল এবং তাদের উপরে গুলি চালাই দিল, বুঝছো, মানে আন্দোলন অনেক দিন ধরেই চলতেছিল। ওকে, তাহলে এটা একটু দেখলাম। এবং আমরা দেখতেছি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠন হয়েছিল? 1952 সালের 26, 30 অথবা 31 জানুয়ারি, অর্থাৎ জানুয়ারিতে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়ে যায়। যখন কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটা গঠন হয়ে যায়, তারপরে এখানে যারা ছিল তাদের মধ্য থেকেই তো শহীদ হলো, তাই না? রফিক, জব্বার, সালাম যারা ছিল ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, অনেক জায়গার আর কি, জগন্নাথ ভার্সিটির সবাই এখানে তোমার আন্দোলনে ছিল। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পুলিশের গুলিতে কে কে মারা গেছে? পুলিশের গুলিতে মারা গেছে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ আরও অনেকে। প্রথম শহীদ হচ্ছে রফিক উদ্দিন আহমেদ এবং সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছে ওহিউল্লাহ। মানে আন্দোলনে অনেকের উপরেই গুলি চালানো হয়েছিল, স্পেসিফিক সংখ্যাটা এখানে নাই, তবে সবার প্রথমে শহীদ হয়েছিল রফিক উদ্দিন এবং পরে হচ্ছে ওহিউল্লাহ। এরপর দেখো বাংলার 52 ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন। 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিম উদ্দিন। এরপরে 1947 পরে 52তে নুরুল আমিন, তখন খাজা চলে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে খাজা চলে গেছে, নুরুল আমিনকে আমাদের এখানে বসায় দিয়ে গেছে। তাহলে 1952 সালে ছিল আমাদের এখানে নুরুল আমিন। 1952 ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন আমাদের এখানে ছিল 1947-এ। 47-এর পরে 52তে উনি কোথায় চলে গেছে? 52তে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী, অর্থাৎ ওনার প্রমোশন হয়েছে, বুঝছো? উনি ছিল বাংলাদেশের পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। পূর্ব বাংলা থেকে এখন পশ্চিম পাকিস্তানে যদি চলে যায় তাহলে আরো বেশি বড় পদ না? আরো বড় পদ। তখন উনি পাকিস্তানে চলে গেছে আর বাংলাদেশে কারে পাঠাইছে? নুরুল আমিনকে পাঠাইছে, এটা একটু মনে রাখো। এরপর 1956 সালে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় বাংলা ভাষাকে। সেই 1947-এর পরে 56, প্রায় 9 বছর আমরা সংগ্রাম করে আমাদের বাংলাকে আমাদের রাষ্ট্রভাষার স্বীকৃতি আনতে পারি, বুঝছো? এই ভাষা নিয়ে সংগ্রাম করতেছে, তাহলে জ্ঞান বিজ্ঞানের চর্চা কখন করছে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা? চিন্তা করো তো, টাইম পায় নাই, রাজনীতি করতে হয়েছে তাদের, পড়াশোনা করার টাইম পাবে কই? এর জন্য তো আমাদের বাংলাদেশ থেকে বড় বড় তোমার বিজ্ঞানী আর অনেক কিছু বের হইতেছে না, কারণ আমাদের পলিটিক্স করতে হয় আমাদের দেশের জন্য, আমাদের অধিকারের জন্য, সব কিছুর জন্য আমাদের পলিটিক্স করতে হয়। বুঝতেছো ব্যাপারগুলো, আমাদের কতটা সংগ্রাম করতে হয়, আমাদের রক্তেই সংগ্রাম। আচ্ছা, তারপরে চলে যাই 23 মার্চ 1956 সালে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান রাখা। দেখো কি করছে ব্যাপারটা, খেয়াল করো, কত শয়তানি বুদ্ধি কারে বলে। 56 সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা দিল ঠিকই, তখন বলে তাহলে তোদের দেশের নাম পাল্টা দিন, তোদের দেশের নাম পূর্ব বাংলা না, এখন তোদের দেশের নাম হয়ে যাবে পূর্ব পাকিস্তান। মানে যেমনি হোক আমাদেরকে ঝামেলার ভিতরে ফেলায় রাখতো, আমাদেরকে শিক্ষিত হইতে দিত না, আমাদের আন্দোলন, খাবারের অভাব, চাকরির অভাব, টাকার অভাব, সব কিছুর অভাবে ফেলে আমাদের একদম পিষ্ট করে রাখতো পাকিস্তান, বুঝছো? এই জন্য আমরা যুদ্ধটা করছিলাম আর কি। তারপর দেখো 1948 থেকে 52 ভাষা আন্দোলনের সময় প্রতি বছর ভাষা দিবস পালন করা হতো 11 মার্চকে, কিন্তু 1952 সালের পর থেকে ভাষা দিবস হয়ে যায় 21শে ফেব্রুয়ারি, কারণ সেদিন এই আন্দোলনটা হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল সেদিন, এই জন্য 21 ফেব্রুয়ারি। ওই দিন ছিল বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারটা অনেক গুরুত্বপূর্ণ একটা বার, বৃহস্পতিবারে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। 1953 সালে 4 ডিসেম্বর যুক্ত ফ্রন্ট গঠিত হয়। 1952 সালে ভাষা আন্দোলনের পরে 1953 সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয়। একে ফজলুল হক আর আদার যারা আছে তারা বুঝতেছিল যে বাংলাদেশকে আলাদা করাই লাগবে, যেমনি হোক, হয় যুদ্ধ করে নালে সমঝোতার ভিত্তিতে হয়ে গেলে এত বড় যুদ্ধটা হইতো না। কিন্তু পাকিস্তান তো ছাড়তে চাইছিল না। ক্ষমতা কি কেউ ছাড়তে চায় বাচ্চারা? ক্ষমতা কি কেউ ছাড়তে চায় বলো তো? ক্ষমতা কেউ ছাড়তে চায় না। 1954 সালে নির্বাচনে জয়লাভ করেছিল যুক্ত ফ্রন্টের দল ছিল আওয়ামী মুসলিম লীগ। 1954 সালে আওয়ামী মুসলিম লীগ ছিল, পরবর্তীতে 55 সালে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছে। তারপর কৃষক লীগ, নেজামে ইসলাম এবং গণতান্ত্রিক দল প্রতীক ছিল নৌকা। তখনও যুক্ত ফ্রন্টের প্রতীক কি ছিল? নৌকা। 21 দফা, ঐতিহাসিক 21 দফার প্রথম দফাই ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। মানে যুক্ত ফ্রন্ট আসার পরে ঐতিহাসিক 21 দশার মধ্যেও বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার কথা বলা হয়েছিল, কারণ
তখনও স্বীকৃতি দিতেছিল 1954, তারপরে 55, তারপরে 56-তে যায় স্বীকৃতি দিছে। তার আগে আবার একটা 21 দফা দেওয়া হয়েছিল। কয়েকদিন আগে ছাত্ররা কত দফা দিল না, দফা দিতে দিতে শেষমেশ কয় দফা দিছে, শেষমেশ সেই 9 দফা হয়ে গেছে, 1 দফা। 9 দফা দিল না, 9 দফার পরে হয়ে গেল 1 দফা। এরকম দফা তখনও দেওয়া হইতেছিল। মিলাইতে পারতেছো? আমাদের একটা ছোটোখাটো যুদ্ধ হয়ে গেছে কিন্তু এই যে জুলাইয়ের ব্যাপারটা কিন্তু একদম যুদ্ধের সাথে মিলে যায়। 9 দফা পরবর্তীতে হয়ে গেল 1 দফা। ওরকম তখনও 6 দফা, 21 দফা, মানে কিছু রুলস দেওয়া হইতো, কিছু চাওয়া পাওয়া ছিল, এগুলো তোমার দফা হিসেবে প্রেজেন্ট করা হইতো। ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করছে 1999 সালের 17 নভেম্বর। এটা একটু পড়তে পারো, এখান থেকে আর কিছু নয়, এগুলো একবার দেখো। কাংমারি সম্মেলন হয় টাঙ্গাইলের সন্তুষে, এটা অনেক ইম্পর্টেন্ট। এই টাঙ্গাইলের মানুষজন যারা বলতেছিল তোমাদের টাঙ্গাইলে কি আছে, এই টাঙ্গাইলে কাকমারি সম্মেলন হয়েছে। কাকমারি সম্মেলন কোথায় হয়েছে? কাকমারি সম্মেলন কোথায় হয়েছে তাড়াতাড়ি বলো তো। কাকমারি সম্মেলন কোথায় হয়েছে তাড়াতাড়ি বলো। কাকমারি সম্মেলন হয়েছে কোথায়? কাকমারি সম্মেলন হয়েছে টাঙ্গাইলে। আচ্ছা, তোমরা যারা ক্লাসে প্রেজেন্ট আসো তারা সবাই একটু ক্লাসের এই লাইক অপশনে যে একটা লাইক অথবা লাভ দাও তো। তোমরা যারা ক্লাসে প্রেজেন্ট আসো তারা লাইক অপশনে যে একটা লাইক অথবা লাভ দাও। আর তোমরা যারা আমাদের জিকে ইংলিশ কোর্সে ভর্তি হতে চাও তারা আজকের জন্য 2100 টাকা দিয়ে দেই না, 2500, আচ্ছা 2000। আচ্ছা, আজকে যারা ভর্তি হবে, আজকে রাতে যাদের বিকাশে টাকা আছে বা যাদের ফ্রেন্ডের বিকাশে টাকা আছে তারা নক দিয়ে বলবো যে আজকের জন্য আফসানা আপু আবার 2000 টাকা করে দিছে। যেভাবে বই নিতে চলে 3000 টাকা, বই ছাড়া 2000 টাকা, বুঝছো? 2000 টাকাতে ভর্তি হতে পারবা। তোমরা যদি ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও। জিকে ইংলিশ নিয়ে টেনশন করার কিছু নাই। জিকে ইংলিশের মেইন টিচার হচ্ছে আমি। আমার চিনো তো সবাই যে আফসানা আপু কত বছর, অনেক বছর ধরে জিকে ইংলিশ পড়াইতেছি, হিসাব নাই। সেই যদি বলি এত বছর, তোমরা আমার বয়স বুঝে দেবা, বুঝছো? তবে তোমরা ধরতে পারো 10 বছর, বুঝছো? 10 বছর ধরে আমি জিকে ইংলিশ, এবং তার আগে আমি নিজে পড়ছি 2-3 বছর, হিসাবে 12-13 বছর ধরে আমি জিকে ইংলিশ নিয়ে আসি। তার মানে জিকে ইংলিশের ক্লাসগুলো কী কী লাগবে আমি জানি, সব কিছু তোমাদের পড়াই দিব। গ্রামারের পার্টটা খুব সুন্দর করে মাথার ভিতরে গ্যাচ করে ঢুকাই দিব। এই টেকনিকটা আমি জানি কীভাবে মাথার ভিতরে গ্রামার ঢুকাই দিতে হয়, তো এটা তোমরা পাবা। এরপরে জাতীয় মধ্যে 7ম সাবিহা অনেক ভালো জিকে ইংলিশ পারে, সে তোমাদের ভোকাবুলারি পার্টটা দেখাবে। এবং তোমাদের অন্বেষা আপু ইন্টারন্যাশনালের অনেকগুলো ক্লাস নিয়েছে অলরেডি, অন্বেষার ক্লাস দেখেছো। ইন্টারন্যাশনাল পার্টগুলো অনেকগুলো ক্লাস তোমাদের অন্বেষা আপু নেবে। তাহলে আমরা তিনজন লেডি কিলার তোমাদের ক্লাস নিব, এবং তোমাদের জিকে ইংলিশের ভয় একদম ফু দিয়ে উড়াই দিব। তাহলে তোমরা জিকে ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যাও সবাই। আচ্ছা আপু, জিকে ইংলিশের সবগুলা ক্লাস আপনি নিয়েন, আর আলটিমেটলি দেখা যায় ঘুরে ফেরে পাবলিক লাইভ সব কিছু মিলে আমি নিব, সমস্যা নেই। গ্রামার তো সব আমি নিতেছি, আর জিকের ম্যাক্সিমাম ক্লাসই আমি নিতেছি। তোমাদের অন্বেষা আপু কয়েকটা ক্লাস নিবে। তারপর তোমার সাবিয়া আপু হচ্ছে ভোকাবুলারি পার্টি, ভোকাবুলারি মুখস্থ জিনিস তাও ইজি করে দেওয়ার টেকনিক সাবিয়া আমার চাইতে বেশি ভালো জানে। তোমার সাবিয়া আপু তোমাদের ভোকাবুলারি টেকনিকটা সুন্দর করে দিবে। ওকে, তাহলে চলো আমরা তারপরে কই যাই। আমাদের এখানে কি আছে? পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি হয় 1958 সালে। দেখো, সামরিক শাসন জারি হয়ে গেছে। সামরিক শাসন বলতে কোনো রাষ্ট্রপ্রধান নাই, সামরিক শাসন একদম। বাংলাদেশে তো সামরিক শাসনের কথা সেনাবাহিনীদের আন্ডারে দেশ যাবে বলতেছিল না, শুনতেছিল না, ওইটাই সামরিক শাসন রে। তাহলে দেখো, সামরিক শাসন যখন হয় তখন ক্ষমতায় আসে আইয়ুব খান, এবং উনি নিজেকে রাজা ঘোষণা করছে, স্বঘোষিত রাজা, বলে আমি রাজা, এরকম টাইপের, আমি প্রেসিডেন্ট, আমি রাজা। এটা হচ্ছে আইয়ুব খান। এবং আমরা শুনতেছি আইয়ুব খানের আমলে নাকি দেশের মানুষজন অনেক সোজা হয়ে গেছিল, চুরি বাটপাড়ি অনেক কমে গেছিল, সব চালের দাম কমে গেছিলো। আমার দাদিরা বলে যে আইয়ুব খানের শাসনটা ভালো ছিল, সবাই অনেক শান্তিতে আসছিল। আচ্ছা যাই হোক, দেখো আইয়ুব খানের আমল হচ্ছে তোমার সামরিক শাসন জারি করা হয়েছিল। এরপরে আসো 1962 সালে তোমার হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাইছিল ছাত্ররা। হামিদুর রহমান শিক্ষা কমিশন মানে শিক্ষা ব্যবস্থার ভিতরে ঝামেলা শুরু হয়ে গেছিল। কয়েকদিন আগে দেখছো আমাদের শিক্ষা ব্যবস্থা কি একটা লন্ডভন্ড কাহিনী চলতেছিল, ওরকমই তখনও চলতেছিল। মানে সেম ব্যাপারটাই হাসিনা ফলো করছে। পাকিস্তান আমাদের সাথে যা করছে হাসিনাও সেম ব্যাপারটাই ফলো করছে। ওকে, তারপরে দেখো প্রথম পাক ভারত যুদ্ধ হয় 1956 সালে, তারপর দ্বিতীয় পাক ভারত যুদ্ধ হয় আবার 1965 সালে। পাকিস্তান আর ভারত যখন পৃথক হলো 1947 সালে, যুদ্ধ ছাড়াই পৃথক হয়ে গেছে, যুদ্ধ ছাড়াই বিভক্ত, সমঝোতার মাধ্যমে মিউচুয়ালি তারা পৃথক হয়েছে।
ডিভোর্স হয়েছে। ডিভোর্সের পরে আবার যুদ্ধ হয়েছে। দেখো বাংলাদেশের পাকিস্তান আর ভারতের ডিভোর্স হয়েছে কবে? পাকিস্তান আর ভারতের ডিভোর্স হয়েছে 1947 সালে। ডিভোর্সের পরে কি কারোর সাথে যুদ্ধ হয় কখনো বলো তো? কিন্তু ডিভোর্সের পরেও যুদ্ধ লাগছে পাকিস্তান আর ভারত 1956 সালে একবার, আবার লাগছে 1965 সালে, 17 দিন যুদ্ধ করছে। তারপর দেখো লাহোর প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়েছিল। লাহোর প্রস্তাব, লাহোরে 6 দফা ঘোষণা করা হয়েছিল। 6 দফাকে তোমার কি বলা হয়? বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনা কাটা। 6 দফাকে কি বলা হয়? বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কাটা বলা হয়। এবং 6 দফার মূল বক্তব্য ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন, অর্থাৎ আমরা আলাদা হইতে চাই, আমরা আলাদা দেশ চাই, এটা ছিল 6 দফার মূল বক্তব্য। 6 দফা দাবি সংক্রান্ত একটা বই ছিল, বইটার নাম হচ্ছে 6 দফা আমাদের বাঁচার দাবি। 6 দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য ছিল বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ, অর্থাৎ বাংলাদেশ যে আলাদা একটা দেশ হইতে পারে এটার একটা ধারণার বিকাশ ঘটছিল এই 6 দফা আন্দোলনের মধ্য দিয়ে। পাকিস্তানের প্রথম নির্বাচন, পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তানের মধ্যে প্রথম একটা নির্বাচন হয়েছে 1970 সালে। তার মানে দেখো 47-এর পরে আর নির্বাচনই হয় নাই। 47-এর পরে 47-এ 57, 67, তার মানে 20 বছর, 23 বছর পরে নির্বাচন হয়েছে 1970 সালে, প্রথম নির্বাচন। তার মানে এতদিন নির্বাচন কিছুই, পাকিস্তান নিজেদের মতো করে সব চালাইতেছিল। নির্বাচন দেওয়ার পরে আমরা গেছি জিতে। নির্বাচন দেওয়ার পরে পশ্চিম পাকিস্তান হেরে গেছে, পূর্ব পাকিস্তান জিতে গেছে, কিন্তু আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই। দেখো 1947 সালের পরে 1970 সালে এসে প্রথম নির্বাচন হয়। এরা আমেরিকান ভর্তি পরীক্ষার কোশ্চেন, যে পূর্ব পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7ই মার্চের ভাষণ, 1971-এর 7ই মার্চের ভাষণ, এটা লাগবে না, এটা তোমার বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া হয়েছিল। মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন। মুসলিম লীগের প্রতীক কি ছিল? হারিকেন ছিল। এটা একবার পড়তে পারো, এখান থেকে আর কিছু লাগবে না আমাদের। এক নজরে ভাষা আন্দোলনে কিছু সাহিত্যকর্ম সম্পর্কে পড়বো আমরা। ভাষা আন্দোলন বা 21-এর প্রথম কবিতা কাটতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাটতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কে বলছে? কাটতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছে, এটা বলছে হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। কাটতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা অনেক ইম্পর্টেন্ট। ভাষা আন্দোলনের বা 21-এর প্রথম উপন্যাস আরেক ফাল্গুন অনেক ইম্পর্টেন্ট। ভাষা আন্দোলন বা 21-এর প্রথম উপন্যাস আরেক ফাল্গুন অনেক ইম্পর্টেন্ট। ভাষা আন্দোলনের বা 21-এর প্রথম নাটক কবরও অনেক, কবর নাটকটার কথা মনে রেখে, এটা মুনির চৌধুরী রচনা করছে। মুনির চৌধুরীর নামের বানানটা দেখো। এবং এই নাটক মঞ্চস্থ করা হয়েছিল কেন্দ্রীয় কারাগারে। তারপরে এখান থেকে আর কিছু, ভাষা আন্দোলনের বা 21-এর প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে জীবন থেকে নেওয়া। ভাষা আন্দোলন বা 21-এর প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, জহির রায়হানের, এটা একটু মনে রাখতে পারো। ভাষা আন্দোলন বা 21-এর প্রথম সংকলন হচ্ছে 21শে ফেব্রুয়ারি সংকলন সম্পাদিত গ্রন্থ 21-এর প্রথম সংকলন যেটা, এটা হচ্ছে হাসান হাফিজুর রহমান। এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। ধারাবাহিক ঘটনাগুলো একটু বলি দেখো। 2রা মার্চ 1971 সালের বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। উত্তোলন করছিলেন তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব, মানে 2রা মার্চ। তারপর 3ই মার্চ পল্টন ময়দানে জাতীয় সঙ্গীতের সাথে সাথে তোমার জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল পল্টন ময়দানে। জাতীয় পতাকা কবে উত্তোলন করা হয়েছিল? পল্টন ময়দানে। প্রথমবারের মতো বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়েছিল তখন, এটা একবার পড়তে পারো। এরপরে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 25শে মার্চ। ওই দিন তো কালো রাত, তখন 25শে মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অপারেশন সার্চ লাইটের ঘোষণা দিয়ে যায়। উনি দেশ থেকে চলে যায়, বুঝছো? আমার দাদু ভাই বলতেছিল যে উনি তখন একটা প্রেসে জব করতো, ইয়াহিয়া খান, তারপরে তোমার আরও যারা আছে বেনজির ভুট্টো বা যারা সবাই মিলে বলছে এই তোরা কাজ কাম কর, মানে তোরা ভালোভাবে কাজ করতেছিস তো, মানে এগুলো সব কিছু নাকি সবাইকে বলে টলে গেছে, এরকম অবস্থা। তো তারপরে ওনারা তোমার যখন নাকি প্লেন ছেড়ে দেওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে যায়। কত বড় বাটপার দেখছো, যাদেরকে এইভাবে সব কাজকর্ম সব বুঝাই টুজাই দিয়ে গেল, কত সুন্দর ব্যবহার করে গেল, তারাই পরবর্তীতে গুলি করে মারতে বলে দিয়ে গেছে। কিরকম অবস্থা, কত বড় শয়তান। আচ্ছা দেখো, বাঙালি নিধন অভিযান সাংকেতিক নামে, এটা হচ্ছে অপারেশন সার্চ লাইট। ওই দিন 11টায় ঢাকা ক্যান্টনমেন্টের প্রথম সেনা অভিযান শুরু হয়। প্রথম আক্রমণের শুরু হয় রাজারবাগ পুলিশ লাইন, বিডিআর পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সকল এলাকা। বুঝছো, তখন একদম নির্বিচারে মানুষ মারছে, কে মুসলমান কে হিন্দু কে কি এগুলো কোনো বিচার করে, কে বড় লোক গরিব কিচ্ছু দেখে না, একদম নির্বিচারে গুলি করে মানুষ মেরে ফেলছে। কিরকম একটা ব্যাপার না, নেককারজনক একটা ঘটনা না? এটা হচ্ছে অপারেশন সার্চ লাইট। তারপরে
এখান থেকে 26শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রামের কালুরঘাট থেকে 26শে মার্চ। পরে 27শে মার্চ হচ্ছে একদম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিছে মেজর জিয়াউর রহমান। তারপরে 4ই এপ্রিল পড়তে পারো, রিডিং দিতে পারে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। 10 এপ্রিলটা অস্থায়ী সরকার গঠন করা হয়, এটা একটু একবার পড়ো। 17 এপ্রিল অস্থায়ী সরকারের শপথ নেওয়া হয়। আমরা কিছুদিন আগে দেখলাম না এই যে নতুন ইউসুফ সরকার শপথ নিল, এরকমই আর কি ব্যাপার স্যাপার তখনও হয়েছিল। তাহলে 14 ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদের খুঁজে খুঁজে হত্যা করা হয়েছে। বুদ্ধিজীবীদের হত্যাতে মূলত পাকিস্তানের ভূমিকার চাইতে বেশি ভারতের ভূমিকা, বুঝছো? ভারত বুদ্ধিজীবীদেরকে মেরে বাংলাদেশকে পঙ্গু করে রাখতে চাইছে, তো ভারত এই বুদ্ধিজীবীদের হত্যার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। দেখছো কি জটিল পলিটিক্স, বাংলাদেশকে একদম থামাই দেওয়ার জন্য, যাতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মাথা তুলে দাঁড়াইতে না পারে, বাংলাদেশ যাতে ভারতের কথার বাইরে কথা না বলতে পারে, ভারত যা বলবে তাই হু হু করতে থাকে, এর জন্য বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার জন্য যত মেধাবী ছিল আমাদের, যত বুদ্ধিজীবী ছিল, সবাইকে হত্যা করে ফেলা হয় এই দিন বুদ্ধিজীবী দিবসে। তো 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এটা একটু একবার পড়তে পারো। বিজয় 16 ডিসেম্বরও বৃহস্পতিবার। দেখো 25শে মার্চ বৃহস্পতিবার, 16 ডিসেম্বর বৃহস্পতিবার, 1952 সালের ভাষা আন্দোলনও বৃহস্পতিবার, 3টা বৃহস্পতিবার, খেয়াল করছো? তাহলে এই 3টার উত্তর কিন্তু বৃহস্পতিবার হবে। এবার মুজিবনগরে অস্থায়ী সরকার যে গঠন হইল যুদ্ধের সময়, এই অস্থায়ী সরকার সম্পর্কে আমি কিছু বলবো। আপু আমার ঘুম এসে পড়ছে, কেন ঘুম আসছে? ঘুম আসা যাবে না। এই যে দেখো অস্থায়ী সরকার, অস্থায়ী সরকারের তোমার রাষ্ট্রপতি ছিল শেখ মুজিবুর রহমান। এরপর দেখলাম অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী, খুব ইম্পর্টেন্ট, অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ। আসার মতো কোশ্চেন, আমাদের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিল? অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিল? অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ। এরপর অর্থমন্ত্রী ছিল এম এ মনসুর আলী, স্বরাষ্ট্র ও ত্রাণমন্ত্রী ছিল কামারুজ্জামান। এই যেখানে যাদের নাম পড়তেছে না, সৈয়দ নজরুল ইসলাম বাদে যাদের নাম আছে না, এদের সবারই তোমার সাধারণ মৃত্যু হয় নাই, এদের কারোই সাধারণ কোনো মৃত্যু হয় নাই, তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে। তাজউদ্দিন আহমেদকে মেরে ফেলা হয়েছে, মনসুর আলীকে মেরে ফেলা হয়েছে, খন্দকার তোমার কামারুজ্জামানকে মেরে ফেলা হয়েছে, শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা হয়েছে। মানে যারা বড় বড় পদে থাকে তাদের লাইফ অনেক রিস্কে থাকে, বুঝছো? বিমান বাহিনীর প্রধান ছিল ক্যাপ্টেন এ কে খন্দকার। অনুষ্ঠান পরিচালনা করছিল সেদিন আব্দুল মান্নান, এবং বহির্বিশ্বে বিশেষ দূত ছিল বিচারপতি আবু সাইদ চৌধুরী। শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধ চলে তখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, তাই না? ওই যে রাষ্ট্রপতি। তো উনি যখন দেশে আসে যুদ্ধের পরে, আসার পরে উনি নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা দেয়, কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি, ওনার মাথায় ক্ষমতার চিন্তাই ছিল, এবং ওনার রক্তে তো শেখ হাসিনার ভিতরে, তো শেখ হাসিনাও সেম ব্লাড পাইছে, বাবার চিন্তা ভাবনা পাইছে। তো উনি যখন দেশে আসে তাজউদ্দিন আহমেদকে সরাই দিয়ে, তাজউদ্দিন আহমেদকে কানে কানে নাকি তখনই বলছে যে আমি কিন্তু প্রধানমন্ত্রী হব, তোমার পদ ছাড়ো। তো তাজউদ্দিন আহমেদকে সরাই দিয়ে প্রধানমন্ত্রীর পদে বসে শেখ মুজিবুর রহমান। এরপরে উনি রাষ্ট্রপতি ছিল না, ওনার রাষ্ট্রপতির পদটা কারে দিছে দেখো, এই যে বিচারপতি আবু সাইদ চৌধুরীকে ওনার রাষ্ট্রপতির পদটা দিছে। কারণ আবু সাইদ চৌধুরীকে যা বলবে তাই শুনবে, শেখ মুজিবুর যা বলবে তাই শুনবে বলে বিচারপতি আবু সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতি বানায় দেওয়া হয়েছিল। অর্থাৎ আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতির নাম আবু সাইদ চৌধুরী। তাহলে এগুলো একটু একবার রিডিং পড়ো, অনেক বড় বড় ইতিহাস আছে, বইটই পড়লে পারবা। বাংলাদেশে কিছু অপারেশন চলছিল, অপারেশনগুলো নিয়ে এখন একটু বলবো। বাংলাদেশের অপারেশনগুলোর নাম কি কি দেখো, অপারেশন সার্চলাইট, বললামই তো 1971 সালের 25শে মার্চ অপারেশন সার্চলাইট, এবং সেদিন বাঙালিদের উপর পাকিস্তানিদের বর্বর হামলা চলেছিল। 17 মাস টিক্কা খান এবং রাও ফরমান আলী নীল নকশা তৈরি করছিলেন এই অপারেশন তোমার সার্চলাইটের। এটার অপর নাম হচ্ছে অপারেশন বিটলস বা ব্লিচ। অপারেশন সার্চলাইট বা অপারেশন বিটলস বা অপারেশন ব্লিচ, দেখো ওরা নীল নকশা তৈরি করছে যে বাঙালিদের একদম মেরা ফেলবে গুলি কইরা সবাইকে। তারপরে আমাদের অপারেশন জ্যাকপট, 1971 সালের পাকিস্তানি নৌশক্তিকে ধ্বংস করার জন্য আমরা পাকিস্তানিদের উপর একটা অপারেশন করেছিলাম, সেটা নাম অপারেশন জ্যাকপট। আমরা পাকিস্তানের উপরে আমরা পাকিস্তানিদের উপরে একটা হামলা করছিলাম, অপারেশন করছিলাম, সেটা অপারেশন জ্যাকপট। তারপর দেখো অপারেশন ক্লোজ ডোর, মুক্তিযুদ্ধের পরে সবার কাছে তো অস্ত্র ছিল, মুক্তিযুদ্ধের পরে সবার কাছে অস্ত্র ছিল না, সেই মুক্তিযুদ্ধের পরে অস্ত্র উদ্ধার অভিযানের নাম হচ্ছে অপারেশন ক্লোজ ডোর। মুক্তিযুদ্ধের পরে অস্ত্র অভিযানের নাম কি? মুক্তিযুদ্ধের পরে অস্ত্র সবার কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে নেওয়া হইতেছিল, সেটা হচ্ছে অপারেশন ক্লোজ ডোর। অপারেশন ক্লিন হার্ট, এটা একটু রিডিং পড়তে পারো, অপারেশন ক্লোজ ডোর পর্যন্ত ইম্পর্টেন্ট আর কি। তারপরে অপারেশন নবযাত্রা এবং অপারেশন ফ্লাশ আউটটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। অপারেশন ফ্লাশ আউট দিয়ে কোশ্চেন আসতে পারে। 2013 সালের মে মাসে হেফাজতে ইসলামের একটা আন্দোলন হয়েছিল, তোমরা জানো কি না? তখন আমি ইন্টারমিডিয়েটে,
তো 2013 সালে হেফাজতে ইসলামের উপরে তোমার আন্দোলন হয়েছে। হেফাজতে ইসলামরা বাংলাদেশে অনেক শাপলা চত্বরে সবাই আসছিল, সেদিন রাতে অপারেশন ফ্লাশ আউট করছিল, শেখ হাসিনা এটার নির্দেশ দিছিল এবং অনেক মাদ্রাসার ছাত্র মারা গেছিল, অনেক অনেক, সবাইকে গুলি করে করে কোথায় গুম করে ফেলছে সেটাও জানেন রাতের আধারে। অপারেশন ফ্লাশ আউট, এই যে দেখো অপারেশন ফ্লাশ আউট 2013 সালে। অপারেশন ফ্লাশ আউট কবে হয়েছিল? এটা ইসলামের হেফাজতে ইসলামের আন্দোলনের উপর টিয়ার সেল, বোমা, গুলি সব চালনা করছিল, এটা শেখ হাসিনা পরিচালনা করছিল। অপারেশন ফ্লাশ আউট, এটা আসার মতো। অপারেশন ফ্লাশ আউট সম্পর্কে জানতা তোমরা? অপারেশন ফ্লাশ আউট। এরপরে আমরা বাংলাদেশের সেক্টর কমান্ডারদের কিছু পরিচিতি পড়বো। আপনাদের সেক্টর কয়টা ছিল বাচ্চারা? আমাদের সেক্টর সংখ্যা ছিল 11টা। 11টার ভিতরে 10টা সেক্টর ছিল আঞ্চলিক সেক্টর, একটা সেক্টর ছিল নৌ সেক্টর। 10টা সেক্টর ছিল আঞ্চলিক সেক্টর, একটা সেক্টর ছিল নৌ সেক্টর। চলো আমরা একটু দেখি আমাদের 1 নম্বর সেক্টর। 1 নম্বর সেক্টর হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এগুলো ছিল 1 নম্বর সেক্টর। 1 নম্বর সেক্টর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, তাহলে ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, এগুলো সব হচ্ছে 1 নম্বর সেক্টর, একদম নিচের দিকে। 1 নম্বর সেক্টরে যে আমাদের মানচিত্রের নিচের দিকে চিন্তা করবা 1 নম্বর সেক্টর। 1 নম্বর সেক্টরে ছিল চিটাগাং, ফেনী, পার্বত্য চট্টগ্রাম। তুমি সিএফসি 1 দিয়ে মনে রাখতে পারো। 1 নম্বর সেক্টর আমরা কেমনে মনে রাখবো? সিএফসি 1 দিয়ে মনে রাখবো। চিটাগাং, ফেনী, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, ফেনী, পার্বত্য চট্টগ্রাম, এটা হচ্ছে 1 নম্বর সেক্টর, 1 নম্বর সেক্টর। এবং 1 নম্বর সেক্টরের কমান্ডার ছিল জিয়াউর রহমান, মেজর রফিকুল ইসলাম। মেজর জিয়াউর রহমান, মেজর রফিকুল ইসলাম ছিল 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। তুমি এটা মনে রাখতে পারো 01। কি মনে রাখবা? 01। 1 নম্বর সেক্টর মেজর জিয়াউর রহমান, মেজর রফিকুল ইসলাম। 01 দিয়ে মনে রাখা যায়। 1 নম্বর সেক্টর মেজর জিয়াউর রহমান, মেজর রফিকুল ইসলাম। 01, ওকে। তারপরে আমরা দেখতেছি 2 নম্বর সেক্টর। 2 নম্বর সেক্টর হচ্ছে ঢাকা, এই যে মাঝামাঝিতে ঢাকা, 1-এর পরে 2, এই যে 2, 1 এটা, এই যে 2। 2 নম্বর ছিল ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর। ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর। ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর। মনে রাখবা ঢাকায় কোনো ফাঁকা নাই। ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর। মনে রাখবো ঢাকায় কোনো ফাঁকা নাই। ঢাকায় কোনো কি নাই বলো তো? ঢাকায় কোনো ফাঁকা নাই। 2 নম্বর সেক্টর মনে রাখবো ঢাকায় কোনো ফাঁকা নাই। আচ্ছা, 2 নম্বর সেক্টর আমরা দেখতেছি। 2 নম্বর সেক্টর, 2 নম্বর সেক্টরে আমরা সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ আর এটিএম হায়দার। মনে রাখবো হাই মোশাররফ। 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মনে রাখার জন্য আমরা কি মনে রাখবো? হাই মোশাররফ, হাই মোশাররফ, হাই মোশাররফ, হাই মোশাররফ। হাই দিয়ে হায়দার, মোশাররফ দিয়ে মোশাররফ। 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কি? হাই মোশাররফ। 2 নম্বর সেক্টরের জায়গাগুলোর কথা মনে রাখবো কেমনে? 2 নম্বর সেক্টর মনে রাখবো ঢাকায় কোনো ফাঁকা নাই। ঢাকায় কোনো ফাঁকা নাই। ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর। ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর। ঢাকায় কোনো ফাঁকা নাই। ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর। 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হচ্ছে হায়দার আর মোশাররফ। এটিএম হায়দার আর খালেদ মোশাররফ। এটিএম হায়দার আর খালেদ মোশাররফ 2 নম্বর সেক্টর। 3 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর হচ্ছে ঢাকা, কুমিল্লা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ। মনে রাখবা ঢাকা, কুমিল্লা 3 ম্যাচ হকি। ঢাকা, কুমিল্লা 3 ম্যাচ হকি দিয়ে 3 নম্বর সেক্টর মনে রাখা যায়। ঢাকা, কুমিল্লা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এগুলো হচ্ছে 3 নম্বর সেক্টর। 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে বলো তো? 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হচ্ছে কে এম শফিউল্লাহ, এম নুরুজ্জামান। শফিউল্লাহ আর নুরুজ্জামান। তুমি মনে রাখতে পারো 309, 309, 309। 3 দিয়ে হচ্ছে 3 নম্বর সেক্টর, শ দিয়ে হচ্ছে শফিউল্লাহ, 9 দিয়ে হচ্ছে নুরুজ্জামান। 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে কে? শফিউল্লাহ, নুরুজ্জামান। 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে কে? তাড়াতাড়ি বলো তো। 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার শফিউল্লাহ, নুরুজ্জামান। শফিউল্লাহ, নুরুজ্জামান। আপু বাকি সব মনে থাকে, বাট এগুলো মনে থাকে না, যে নেমনিক দিতেছি তো এই জন্য। তারপর দেখো মনে থাকার জন্য বললাম কি 3 নম্বর সেক্টর ঢাকা, কুমিল্লা 3 ম্যাচ হকি। ঢাকা দিয়ে ঢাকা, কুমিল্লা দিয়ে কুমিল্লা। 3 দিয়ে হচ্ছে 3 নম্বর সেক্টর ম্যাচ, ম্যাচ দিয়ে কিছু না, হকি দিয়ে, হ দিয়ে হচ্ছে হবিগঞ্জ, ক দিয়ে হচ্ছে কিশোরগঞ্জ। হ দিয়ে হচ্ছে হবিগঞ্জ, ক দিয়ে হচ্ছে কিশোরগঞ্জ, ওকে। তারপর দেখো আমাদের 4 নম্বর সেক্টর। 4 নম্বর সেক্টরে ছিল মূলত সিলেট। 4 নম্বর সেক্টরে মূলত কি ছিল? 4 নম্বর সেক্টরে ছিল মূলত সিলেট। সিলেট, সিলেট ছিল মূলত 4 নম্বর সেক্টর। সিলেট ছিল মূলত 4 নম্বর সেক্টর। 4 নম্বর সেক্টর কি ছিল? সিলেট। এবং 4 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারের নাম ছিল চিত্তরঞ্জন দাস, অর্থাৎ সিআর দত্ত। মেজর চিত্তরঞ্জন দত্ত, অর্থাৎ সিআর দত্ত। সিআর দত্ত, সিআর দত্ত 4 নম্বরে ছিল। তুমি মনে রাখতে পারো 4 ইজ ইকুয়াল টু সিআর।
4 ইজ ইকুয়াল টু CR, আর ইংরেজিতে 4 লেখেন CHAR, 4, অর্থাৎ 4 নম্বর সেক্টরে CR দত্ত, দ্যাট মিন চিত্তরঞ্জন দত্ত। 4 নম্বর সেক্টরে 4 নম্বর সেক্টরটা মূলত সিলেট ছিল। 4 নম্বর সেক্টর সিলেটের পূর্বাঞ্চল, ছোট সেক্টর, এখানে একজনই সেক্টর কমান্ডার CR দত্ত। 4 নম্বর সেক্টরে কে ছিল বলো তো? 4 নম্বর সেক্টরে ছিল CR দত্ত। এরপরে 5 নম্বর সেক্টর, 5 নম্বর সেক্টরে জায়গাগুলো কি কি দেখো তো। 5 নম্বর সেক্টরও সিলেট, 5 নম্বর সেক্টরেও সিলেট, এখানে সিলেট মানে সিলেট 4 আর 5 দুটোই আলাদা ছোট ছোট সেক্টর, এটাও সিলেট। 5 নম্বর সেক্টরেও সিলেট, সিলেটের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল 4 নম্বরে, পশ্চিমাঞ্চল 5 নম্বরে, সিলেটের দুইটা সেক্টর, সিলেটের 4 আর 5 নম্বর সেক্টর। 4 নম্বর সেক্টর হচ্ছে পূর্বাঞ্চলে আর 5 নম্বর সেক্টর হচ্ছে পশ্চিমাঞ্চলে। এবং এই 5 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল 5 নম্বর সেক্টরে শওকত আলী, মেজর শওকত আলী। মনে রাখবা 5 লিখতে শ লিখতে প্যাচ লাগে, শ দিয়ে হচ্ছে শওকত আলী, শ দিয়ে শওকত আলী, মেজর শওকত আলী ছিল 5 নম্বর সেক্টরে। এবং প্যাচ দিয়ে মনে রাখা যায় 5 নম্বর সেক্টর, 5 নম্বর সেক্টরে ছিল মেজর শওকত আলী। 5 নম্বর সেক্টরে কে ছিল? 5 নম্বর সেক্টরে ছিল মেজর শওকত আলী, ঠিক আছে। এরপরে দেখো 6 নম্বর সেক্টর, 6 নম্বর সেক্টরের এলাকাগুলো কি কি দেখো। 6 নম্বর সেক্টরে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর। 6 নম্বর সেক্টর ছিল ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর। 6 নম্বর সেক্টর ছিল ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর। ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর। মনে রাখবা ঠাকুরমা 6 দিন রংপুরে থাকবে, 6 নম্বর সেক্টর মনে রাখা যায়। হ্যাঁ কেন? ঠাকুরমা 6 দিন রংপুরে থাকবে। ঠাকুর দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও, দিন দিয়ে হচ্ছে দিনাজপুর, রং দিয়ে হচ্ছে রংপুর। এবং এই 6 নম্বর সেক্টরের নাম হচ্ছে উইং কমান্ডার খাদেমুল বাশার। ওনাকে বলা হতো যে খাদেমুল বাশার আর কি, উইং কমান্ডার খাদেমুল বাশার। এটা 6 নম্বর সেক্টর। দেখো 6 ইজ ইকুয়াল টু উইং, রস্য মিল আছে 6 নম্বর সেক্টর। ওকে, তারপরে আমাদের চলে যাচ্ছে আমরা 7 নম্বর সেক্টর। 7 নম্বর সেক্টর ছিল রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া। মনে রাখবা রাজাকে 7 দিন পাবো। রাজাকে কয়দিন পাবো? রাজাকে 7 দিন পাবো। রাজাকে আচ্ছা শওকত আলী 5 বার সিলেট গেছে, আচ্ছা এটা মনে রাখা যায়, শওকত আলী 5 বার সিলেট গেছে। 5 নম্বর সেক্টর শওকত আলী, এটা চেঞ্জ করে দিব, দাঁড়াও লিখতে প্যাস লাগে না দিয়ে শওকত আলী 5 বার সিলেট গেছে। দাঁড়ান তো তুমি কে? এই মিতা, তোমার এইটা আমাদের নতুন বইতে দিয়ে দিব। আচ্ছা তারপরে দেখো সেক্টর কমান্ডারের নাম কি? মেজর নাজমুল হক, কাজী নুরুজ্জামান। মেজর নাজমুল হক, কাজী নুরুজ্জামান। এটা তুমি মনে রাখতে পারো সাতকাহন দিয়ে, সাত দিয়ে 7 নম্বর সেক্টর, কাজী নুরুজ্জামান, হ দিয়ে হচ্ছে আরেকটা ন দিয়ে হচ্ছে নুরুজ্জামান, একটা ন দিয়ে হচ্ছে নাজমুল। কাজী নুরুজ্জামান, কাজী নুরুজ্জামান আর ন দিয়ে হচ্ছে নাজমুল, ঠিক আছে। সাতকাহন দিয়ে মনে রাখা যায়। এরপরে আমাদের 8 নং সেক্টর, মেহের ফরিদের সাথে খুলনা থেকে কুষ্টিয়া যাবে। এটা দিয়ে আমরা 7 নং সেক্টরের নামগুলো মনে রাখতে পারি। মেহেরপুর, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া। মেহের ফরিদের সাথে সাতক্ষীরা থেকে খুলনা যাবে আর কি, মেহের ফরিদের সাথে কুষ্টিয়া যাবে। মেহেরপুর, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া। এবং 7 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডারের নাম হচ্ছে আবু ওসমান চৌধুরী এবং মঞ্জুর। মেজর মঞ্জুর, মেজর উসমান। তুমি মনে রাখতে পারো ও 8 মন। ও দিয়ে হচ্ছে উসমান চৌধুরী, মেজর উসমান চৌধুরী। আর দিয়ে হচ্ছে 8 নম্বর সেক্টর, মন দিয়ে হচ্ছে মঞ্জুর। মন দিয়ে কি মনে রাখা যায়? মন দিয়ে হচ্ছে মঞ্জুর। এরপরে আমাদের 9 নম্বর সেক্টরে ছিল সাতক্ষীরা, খুলনার অংশবিশেষ, বরিশাল, পটুয়াখালী। মনে রাখা যায় সাতারে খুব বেশি পটু নয়। 9 দিয়ে 9 নম্বর সেক্টর, সাতারে দিয়ে সাতক্ষীরা, খুব দিয়ে হচ্ছে খুলনা, বেশি দিয়ে হচ্ছে বরিশাল, পটু দিয়ে পটুয়াখালী। সাতারে খুব বেশি পটু নয়, এটা দিয়ে মনে রাখা যায়। এবং 7 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডারের নাম হচ্ছে এম এ জলিল। 7 নম্বর সেক্টরে এম এ জলিল। তুমি মনে রাখতে পারো 9
9 জনম মনে রাখা যায়, 9 জনম, জনম দিয়ে জলিল, 9 জনম, ঠিক আছে। তারপরে আমাদের 10 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর তো আমাদের আঞ্চলিক সেক্টর না, এটা নৌ সেক্টর, এখানে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, তবে আমাদের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এই 10 নম্বর সেক্টরে যুদ্ধ করছিলেন। 11 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, 11 নম্বর সেক্টরে, ময়মনসিংহ, টাঙ্গাইল এগুলো হচ্ছে 11 নম্বর সেক্টরে, এবং 11 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিল আবু তাহের এবং হামিদুল্লাহ, পরবর্তী জিয়াউর রহমানও ছিল। মনে রাখতে পারি আমরা 11 হাতা, 11 হাতা, 11 দিয়ে 11 নম্বর সেক্টর, হা দিয়ে হামিদুর রহমান, তা দিয়ে তাহের, আর সাথে জিয়াউর রহমানও ছিল। তাহলে সেক্টর পড়া শেষ। বিশিষ্ট 7 জনের ছবি দেখো, 7 জনের নাম একবার করে পড়তে পারো। ল্যান্সনায়ক মুন্সি আব্দুর রউফ, উনি হচ্ছে 1943 সালে যুদ্ধ করছিল, উনি 1 নম্বর সেক্টর যুদ্ধ করছিল, এটা মনে রাখবা, এবং উনি ইপিআইতে ছিল, ওনার পদবি ছিল ল্যান্সনায়ক, এখান থেকে আর কিছু লাগবে না। সিপাহী মুস্তফা কামাল, উনি সিপাহী ছিলেন, উনি সেনাবাহিনীতে ছিলেন, 2 নম্বর সেক্টর যুদ্ধ করছেন, এইটুকু পড়বা জাস্ট। এরপরে আমাদের হচ্ছে লেফটেন্যান্ট মতিউর রহমান, মতিউর রহমান লেফটেন্যান্ট বিমান বাহিনীতে ছিলেন, এবং ওনার একটু ইতিহাস আছে, উনি একটা ব্লুবার্ড নামক তোমার বিমান নিয়ে চলে আসতেছিলেন বাংলাদেশকে সাহায্য করার জন্য, তবে এটা ভারতের ঘাঁটিতে এসে, মাস্টুর ঘাঁটিতে এসে ব্লাস্ট করে। আচ্ছা, তারপর ল্যান্সনায়ক নূর মোহাম্মদ শেখ, নূর মোহাম্মদ ল্যান্সনায়ক, উনি ইপিআরে ছিলেন, ইস্ট পাকিস্তান রাইফেলস, এখন যেটা বাংলাদেশ বিডিআর, উনি ছিলেন 8 নম্বর সেক্টরে। তারপরে আমরা দেখব হচ্ছে হামিদুর রহমান, হামিদুর রহমানও সেনাবাহিনীতে ছিলেন, সিপাহী উপাধি ছিল 4 নম্বর সেক্টরে, এবং উনি সর্বকনিষ্ঠ, এটা একটু মনে রাখতে পারো, এখান থেকে আর কিছু না। স্কোয়াড্রন জেনারেল রুহুল আমিন, উনি 2 নম্বর সেক্টরে এবং 10 নম্বর সেক্টরে যুদ্ধ করছিলেন, উনি নৌবাহিনীতে ছিলেন। তারপরে আমাদের হচ্ছে আরেকজন হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, উনি 7 নম্বর সেক্টরে ছিলেন, এবং উনি ক্যাপ্টেন উপাধি ছিল, উনি সেনাবাহিনীতে ছিলেন। জাস্ট এইটুকু দেখলে হয়েছে। এবার বীরশ্রেষ্ঠদের পদবি ভিত্তিক আর অল্প একটু, আমাদের বীরশ্রেষ্ঠদের মধ্যে 2 জন ছিল সিপাহী, ল্যান্সনায়ক ছিল 2 জন, ক্যাপ্টেন ছিল 1 জন, ফ্ল্যাট লেফটেন্যান্ট ছিল 1 জন, এবং স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার ছিল 1 জন। এটা হচ্ছে এবার বাহিনী ভিত্তিক, কোন বাহিনীতে কয়টা দেখো। বীরশ্রেষ্ঠদের কিন্তু আসলে তোমার বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী এদেরই দেওয়া হয়েছে, এর বাইরেও বীরশ্রেষ্ঠ হওয়ার মতো অনেকেই ছিল, কিন্তু তাদেরকে দেওয়া হয় নাই, এটা ওরা একটু সিন্ডিকেট করে আর কি। দেখো সেনাবাহিনী, সেনাবাহিনী 3 জন, নৌবাহিনী হচ্ছে 1 জন, বিমান বাহিনী 1 জন, ইপিআর পুলিশ বাহিনী 2 জন, মোট হচ্ছে 7 জন। আচ্ছা, এরপর মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্রের মধ্যে দেখো লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইটের পরিচালক জহির রায়হান, এগুলো পড়তে তোমাদের ভালো লাগবে, মুখস্থ টপিক, আমি একটু দিয়ে যাচ্ছি। লেট দেয়ার বি লাইট, জীবন থেকে নেওয়া, এটাও জহির রায়হান। স্টপ জেনোসাইড, এটাও জহির রায়হান, এখানে সবই তোমাদের জহির রায়হান। স্টেজ ইজ বর্ন, এটাও কিন্তু জহির রায়হান। জহির রায়হানের ছবিটা দেখো, জহির রায়হানের নাম অনুসারে আমার দাদা, আমার ছোট ভাই আরিফুলের নাম রায়হান রাখছে, বুঝছো, ওর আরেকটা নাম হচ্ছে রায়হান। এরপর দেখো লিবারেশন ফাইটার, আলমগীর কবির। ইনোসেন্ট মিলিয়ন, এটা হচ্ছে বাবুল চৌধুরী। মুক্তির গান, মুক্তির কথা, এটা তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদের। এক সাগর রক্তের বিনিময়ে, এটা আলমগীর কবির। রিফিউজি 71, বিনয় রায়। পলাশী থেকে ধানমন্ডি, আব্দুল গাফার চৌধুরী, এগুলো একটু একবার পড়বা। এরপর মুক্তিযুদ্ধ ভিত্তিক কয়েকটি প্রামাণ্য চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্রের মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে মাটির ময়না, তারেক মাসুদের মাটির ময়না, তারেক মাসুদের মাটির ময়না, ধীরে বহে মেঘনা, আলমগীর কবিরের ধীরে বহে মেঘনা, আলমগীর কবিরের ধীরে বহে মেঘনা, আমার ভয়েসও চলতেছে না, আলমগীর কবিরের ধীরে বহে মেঘনা। অরুণোদয়ের অগ্নিসাক্ষী, এটা হচ্ছে সুভাষ দত্ত। আবার তোরা মানুষ, আবার তোরা মানুষ, খান আতাউর রহমান। আবার তোরা মানুষ, আলোর মিছিল, নারায়ণ ঘোষ, মিতা আসার মতো। আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদ। যে কটা মুভি বললাম এগুলো ইম্পর্টেন্ট মুভি। শ্যামল ছায়া, হুমায়ুন আহমেদের। মেঘের অনেক রং, ইম্পর্টেন্ট না এখন এগুলো, খান আতাউর রহমানের এখনো অনেক রাত। তোমরা চাইলে এই মুভিগুলো দেখতে পারো। হাঙ্গর নদী গ্রেনেড, চাষী নজরুল ইসলামের, ইম্পর্টেন্ট হাঙ্গর নদী গ্রেনেড। এবং ওরা 11 জন, খুবই ইম্পর্টেন্ট মুভি, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র, 1972 সালে হয়েছিল এটা, চাষী নজরুল ইসলামের। ওরা 11 জন, ওরা কয়জন, ওরা 11 জন। স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্যে 71-এর যিশু, এটা ইম্পর্টেন্ট। 71-এর যিশু, 71-এর যিশু হচ্ছে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর। 71-এর যিশু পরিচালক হচ্ছে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। 71-এর শিশু, নাসিরের বউ নাসির। 71-এর যিশু, নাসিরের বউ নাসিরে বলে শিশু। 71-এর যিশু, নাসিরের বউ নাসিরে বলে শিশু। কি বলে বলো তো? 71-এর যিশু, 71-এর যিশু, নাসিরের বউ নাসিরে বলে শিশু। আর অল্প একটু ক্লাস হবে, 10 মিনিট। 71-এর যিশু, নাসিরের বউ নাসিরে বলে শিশু। এবার দেখো কিছু বইয়ের নাম। 71-এর দিনগুলি দেখো, জাহানারা ইমামের ছেলে হচ্ছে শহীদ রুমি।
রুমি যখন যুদ্ধ করতে গেছে তখন তার ৭১-এর দিনগুলো শহীদ জাহানারা ইমামের ভালো কাটে নাই, তার ছেলে যুদ্ধে গেছে। তো ৭১-এর দিনগুলো হচ্ছে জাহানারা ইমাম। ৭১-এর দিনগুলো কার? ৭১-এর দিনগুলো ভালো কাটে নাই জাহানারা ইমামের। এই যে দেখো সুফিয়া কামাল, সুফিয়া কামাল কিন্তু একজন কবি, কবির কাছে কি থাকবে? ডায়েরি থাকবে। কবির কাছে কি থাকবে বলো তো? কবির কাছে কিন্তু ডায়েরি থাকবে। তাই ৭১-এর ডায়েরি সুফিয়া কামাল, ৭১-এর ডায়েরিকে, ৭১-এর ডায়েরি সুফিয়া কামাল। ৭১-এর যিশু লেখক হচ্ছে শাহরিয়ার কবির, কিন্তু মুভির পরিচালক নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, মুভির পরিচালক নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। আর ৭১-এর যিশু বই যেটা, সেটার লেখক হচ্ছে তোমার শাহরিয়ার কবির। ৭১-এর কথামালা বেগম নূরজাহান বেগম, মনে রাখবা নূরজাহানের কথামালা। ৭১-এর কথামালা কার? নূরজাহান, মনে রাখবা নূরজাহানের কথা। ৭১-এর কথা মনে রাখবো, নূরজাহানের কথা, ঠিক আছে? নূরজাহানের কথা। আমি বীরাঙ্গনা বলছি, এটা নীলিমা ইব্রাহিম। ইতিহাস কথা বলে সৈয়দ নূর আহমেদ, এবং ৭১-এর ঢাকা সেলিনা রহমান। এই কয়েকটা জিনিস একটু ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে আমাদের আর তেমন ইম্পর্টেন্ট নাই। তবে রাইফেল রুটি আওরাত, বাংলার মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস, আনোয়ার পাশা, এটা অনেক ইম্পর্টেন্ট। রাইফেল রুটি আওরাত। এবং মা ইম্পর্টেন্ট, মা আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়, মা আনিসুলের মা, মনে রাখতে পারো, আনিসুলের মা। ইতিহাসের রক্তপলাশ আব্দুল গাফফার চৌধুরী। মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলন হাসান হাফিজুর রহমান। বাংলাদেশ কথা কয় আব্দুল গাফফার চৌধুরী। ইতিহাসের রক্তপলাশ আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশ কথা কয় আব্দুল গাফফার চৌধুরী। পায়রাস পাওয়া যায়, নুরুদ্দিনের সারা জীবন, এগুলো হচ্ছে নাটক। এটা আর তেমন কিছু দেখবো না আমরা। এরপরে ভাস্কর্য, ভাস্কর্য নিয়ে আজকে আর না পড়াই, ভাস্কর্য পড়াইতে গেলে অনেক টাইম লাগবে, ভাস্কর্যের আগ পর্যন্ত পড়াইছি। তাহলে আজকে তোমাদের এইটুকুই। তোমাদের যারা ক্লাস করছো শেষ পর্যন্ত ক্লাসে ছিলা, সুন্দর করে আমি যতটুকু পড়া দিছি, এই পড়াটুকু এটা নোট করে মেডিকেল আর্ট রুমে পোস্ট করবা, বুঝছো? রিভিউ দিও। তোমাদের রিভিউর ভিতর থেকে আমরা এই উইকে তোমাদের সবার জন্য জিকে ইংলিশ বই পাঠিয়ে দেবো, মানে আমাদের আগের এডিশনের বইটা পাঠাবো, এই এডিশনেরটা না। এই এডিশনে হালকা একটু এডিট হবে, এডিশনের বইটা নেক্সট উইকে আসবে। তার আগে আমি তোমাদের আগের এডিশনে আমাদের যে বইটা আছে, যেটা আমরা বই পড়াইতেছি মূলত, সেটা পাঠিয়ে দিব। এটা দরকারি বই, একই বই, বুঝছো? হালকা একটু চেঞ্জ হয়, নতুন এডিশন। তবে তোমরা যারা বই পাইতে চাও তারা সবাই রিভিউ দিও। আপু যেভাবে পড়াচ্ছেন আপনার জিকে বইটা কিভাবে সিরিয়াল করা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিকে কোর্সে আসি বই নিতাম, হ্যাঁ সিরিয়াল করা আছে, সব অনেক সুন্দর করে গোছায় আছে। নতুন বইতে আরও, কোর্সের স্টুডেন্টদের তো নতুন বই দিব, এটাতে আরও সুন্দর করে এমসিকিউ সহ, মানে পিছনে বিসিএস এর এমসিকিউ সহ দিব। ইন্টারন্যাশনাল বইতে বিসিএস এর এমসিকিউ পেছনে দেওয়া আছে, সব দেওয়া আছে, বুঝছো? আচ্ছা দেখো, তোমাদের ক্লাস নিব বলে আমি দুপুরে খাই নাই, ক্লাস রেডি করতেছিলাম, পরে রাতেও খাই নাই, না খেয়ে ক্লাস নিলাম, এখন যে খাবো শক্তি কমে গেছে এই জন্য। ওকে রিফাত, তোমরা কারা কারা ক্লাসে ছিলা? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের জিকে ইংলিশ কোর্সে ভর্তি হয়েছো, ভর্তি হয়ে যাও। জিকে ইংলিশ অনেক মজার বিষয়। আজকে যদিও অনেক শেষের দিকে তো টেনে দিলাম, কারণ স্লাইডগুলো শেষ করতে হয়েছে আমার। তবে জিকে ইংলিশ কোর্সে তো এই ক্লাসগুলো ধীরে ধীরে ছোটো ছোটো করে হবে, প্রতিদিনের পর প্রতিদিন রেডি করতে পারবা, টেনশন নাই। আচ্ছা তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা এই আরিফুল কই গেল? ক্লাস কাটে না, ওর বলছি 10 মিনিট পড়াবো আরও, এই জন্য চলে গেছে, দেখছো? আচ্ছা ওকে, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা।